দুটো একটু হয়তো ইন্টারন্যাশনালটা একটু হয়তো ফ্যাক্ট ছিল, আর হয়তো ইংলিশে কিছু আমার মার্ক কাছে ডিফার মনে হবে, আর হয় বাকি সবারটাতেই হ্যাঁ, ইংলিশ গড়পড়তা আর নম্বর থাকবে। ইন্টারন্যাশনাল এই জি দুটো জি জি। এক্সাম মেবি একটু ডিফারেন্ট, এবং হ্যাঁ, সেখানে এই মার্কসের দুটাতে মার্কেট চেঞ্জ হয়তো একটু হ্যাঁ দেখা যায়। ভালোই ভ্যারিয়েশন হবে। আর ইংলিশ আর ইন্টারন্যাশনাল বাদে হচ্ছে বাকি যেটা শুনলাম, ম্যাথ খুবই গতানুগতিক। আর হচ্ছে বাংলাদেশ এফএস কোশ্চেন আমি নিজে দেখছি। তো ওখানে দেখলাম যে মানে ওরকম কিছু দেয় না যেটা ওকে পরে মানে এক্সট্রা অর্ডিনারি কিছু লেখা যায়, এরকম কিছু আমি হয়তো বা মানে আমার নজর বেশিরভাগ আসে নাই। মানে বেশিরভাগ খুবই রিপিট কোশ্চেন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, আসলে বিসিএস জার্নিটা একটা লম্বা জার্নি। আপনারা পিলি দিচ্ছেন, পিলিতে ঠিক রিটেন দিবেন, রিটেনের পরে এবার দিবেন। তো একটা ওভারঅল মার্কস প্লাস গুড গুড লাক সব মিলে আর কি আপনার একটা ফাইনাল রেজাল্ট আসবে। তো যাই হোক, এটা এটা নিয়ে খুব একটা বদল না হয়ে আমাদের হচ্ছে সামনে যেটা এক্সাম আছে, পরীক্ষা ভালো খারাপ যার যেরকমই হলো। তো 46 বিসিএস নিয়ে যদি আমি একটু কথা বলি, যেহেতু আপনারা সবাই এখানকার যারা আছেন সবাই ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ারিং ক্যাডারে স্পেশালি না পিডব্লিউ আর রোসেন হায়ার্স টোটাল মেবি হচ্ছে 70+ পোস্ট আছে। এটা খুবই রেয়ার, স্পেশালি রিসেন্ট টাইমে তো টেকনিক্যাল ক্যাডারের পোস্ট আস্তে আস্তে অনেক কমে যাচ্ছে। আর আমি জানি না আর ডিপিএইচই বা অন্যান্য যেসব ডিপার্টমেন্ট আছে, রেলওয়ে বা টেকনিক্যাল এডুকেশন, এইসব জায়গায় কোনো পোস্টিং আছে কিনা। আই গেস ওভারঅল 75, আমি ধরে নিই 75 to 80। তো আমাদের টেকনিক্যাল শো টোটাল 92 বা 3 এরকম আর কি সিট আছে 92 বা 3। মোস্ট তো প্রবাবলি। হ্যাঁ এটা জি। কিন্তু এখান থেকে অনেকে জেনারেল ক্যাডারে চলে যাবে। তো এটা কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি, মানে লিস্ট একটা ক্যাডার এনশিওর করা। আহ, আর পিডাব্লিউডি বা রোশন হায়াসের তো কথাই নেই, অনেকে তো এটার ক্যাডার চয়েসই থাকে। তো আমার কাছে মনে হয় এটার যে কয়দিন আছে 15 দিন, এটা ওই দিক থেকে আপনারা লাগে, কারণ আমি যতটুকু জানি 44 আর 45-এ খুব একটা কিন্তু ওরকম গ্যাপ পাওয়া যায় না আফটার রিটেন এক্সাম, কম্পালসারি রিটেন এক্সাম। তো সেদিক থেকে কিন্তু আপনারা একটা ভালো সময় পাচ্ছেন। তো আমার আসলে আজকে যে সেশনটা, সেখানে কোনো ধরনের মানে পড়াশোনা রিলেটেড, মানে ধরেন কোনো ম্যাথ করা বা এরকম কিছু না, এই টাইপের কিছু করা সম্ভব না। তো আমি মূলত আর কি যে একটা প্রিপারেশনের গাইডলাইন নিয়ে ডিসকাস করবো, জাস্ট কিভাবে কি করতে পারেন। তো দিস উইল বি দা ডিসকাশন টপিক ফর টুডে। তো আমি একটু মার্কস নিয়ে যদি একটু কথা বলি, আপনারা সবাই জানেন, তারপরেও আমাদের কিন্তু সবচেয়ে প্রাইম প্রায়োরিটি হচ্ছে স্ট্রাকচার। তো স্ট্রাকচারে আমাদের দুইটা পার্ট আছে। স্ট্রাকচার ওয়ানে হচ্ছে একটা নর্মালি যেটা থাকে এসএফডি বিএমডি রিলেটেড একটা ম্যাথ থাকে, বাট এটা হচ্ছে মেইনলি ফ্রেমের থাকে, ইনডিটারমিনেন্ট ফ্রেমের, ইনডিটারমিনেন্ট। তো এটার বিভিন্ন ধরনের মেথড আছে। এর মধ্যে আমাদের পরীক্ষাতে তিনটা মেথড নর্মালি আসে: ফ্লেক্সিবিলিটি, তারপর হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন। এসিডিউএমডি আসলে লিখে পাবো উচিত হয়নি, এটাকে বলা উচিত ছিল হচ্ছে ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার অ্যানালাইসিস। তো ফ্লেক্সিবিলিটি, মোমেন্ট ডিস্ট্রিবিউশন, আর এটা হচ্ছে স্লোপ ডিফ্লেকশন। তো দিজ আর দ্য থ্রি মেথডস যেখান থেকে অ্যাটলিস্ট 20 মার্কসের প্রশ্ন আসে পার্ট ওয়ানে। তো এটা বাদেও কিন্তু হচ্ছে অনেক সময় এরকমও দেখা যায় যে এই ধরেন যে একটা ফ্রেমে দিল হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশন, আর একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথডে দিল হচ্ছে বিম অ্যানালাইসিস, যেটাতে দিল 12 নম্বর। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু 30-32 মার্কসের কোয়েশনও চলে আসে। আচ্ছা, এটা নিয়ে পড়া পরে আলোচনা করতেছে, মার্কস কিরকম লাগে সেটা নিয়ে পড়া আলোচনা করতেছে। আমি একটু জাস্ট সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করি বা কি করবো সেটা নিয়ে ডিসকাস করি। তো দেখেন, আমি যদি
বলি এই টপিকটা থেকে অ্যাটলিস্ট 20 থেকে 32 এই মার্কস কভার করবে। সো এবং হচ্ছে এই টপিকটা খুবই টাফ। এর মধ্যে আমি দেখেন 3টা টপিক লিখছি। সিরিয়ালটা দেখেন, ফ্লেক্সিবিলিটিটা, মোমেন্ট ডিস্ট্রিবিউশন, স্লোপ ডিস্ট্রিবিউশন। আমার কাছে মানে ইজি থেকে হার্ডের দিকে যেতে গেলে আমি হচ্ছে ফ্লেক্সিবিলিটিটাকে একটু ইজি মনে করি, মোমেন্ট ডিস্ট্রিবিউশন নেক্সট, এন্ড হচ্ছে ফাইনালি স্লোপ ডিফ্লেকশন। তো আমাদের যে লেকচার্স গুলো আছে বা হচ্ছে ক্লাস রেকর্ডিং ম্যাক্সিমাম যেহেতু আমাদের আগের স্টুডেন্ট, তো এখানে কিন্তু একটু যদি দেখেন ফ্লেক্সিবিলিটি মেথডের ভালো মতো করানো হয়েছে, কমেন্ট বেচও কিন্তু করানো হয়েছে এগুলো। তারপর হচ্ছে মোমেন্ট ডিস্ট্রিবিউশনের অনেক নোটস দেওয়া হয়েছে। তো এখন একটা প্রবলেম, অনেকে বলে যে কোয়েশ্চেন সলভ আছে কিনা। মানে আমার কাছে বা আমরা এখন পর্যন্ত কোয়েশ্চেন সলভ নিয়ে কোনো কাজ করি নাই, হয়তো বা সামনে করবো। তো কোয়েশ্চেন সলভ না করলেও হচ্ছে যে মোটামুটি যেসব নোটস দেওয়া হচ্ছে অথেন্টিক, স্পেশালি আমি যেগুলো ইয়ে করে দিছি, এবং হচ্ছে ওগুলো পড়লে মোটামুটি আপনি ধরেন যে আপনার তো ইভেন কোয়েশ্চেন সলভে যে কোয়েশ্চেন থাকবে সেটা তো হুবহু তুলে দিবে না। তো একই টাইপের ম্যাথ একটু ঘুরিয়ে ফিরিয়ে দেয়। তো এগুলো কিন্তু আমাদের মোটামুটি যেসব নোটস আছে অ্যাভেলেবল সেগুলো পড়লে কাভার হবে ইনশাল্লাহ। তো স্ট্রাকচার ওয়ান এর সেকেন্ড টপিক, একটু স্ট্রাকচার ওয়ানটাকে আলাদা করি। আচ্ছা, তো নেক্সট যেটা বলছিলাম, স্ট্রাকচার ওয়ান এর মধ্যে আমি 20 মার্কস বললাম, মানে অলমোস্ট 50 থেকে 70 পার্সেন্ট মার্কস আমার হচ্ছে কভার হচ্ছে। তো এই টপিকটা পড়ে। আর এর বাদে যেটা আছে সেটা হচ্ছে নর্মাল বিমের ডিটারমিনেন্ট স্ট্রাকচারের এসএফডি বিএমডি ড্র করা, মানে এসএফডি বিএমডি ডিটারমিনেন্ট। আমি একটু শর্টলি লিখি, ডিটারমিনেন্ট। তো ডিটারমিনেন্ট স্ট্রাকচার এসএফডি বিএমডি বিমের এগুলো হচ্ছে আমরা সব ক্লাসেই এটা দিয়ে শুরু করি। সব কোর্সে এই পর্যন্ত সিভিল কেয়ারের পক্ষ থেকে কয়টা কোর্স, 5-6টা কোর্স তো অলরেডি হয়েছে। তো প্রত্যেকটা কোর্সে কিন্তু প্রথম ক্লাসটা এটাই থাকে যে ইভেন অনেক ফ্রি ক্লাস অনেকে করছেন, অনেকে হয়তো বা অ্যাডমিট অনলাইন, বাট এই ক্লাসটা পেয়েছেন। তো এইটা আসলে ডিটারমিনেন্ট স্ট্রাকচার, মানে আমাদের লেকচার ইজ মোর সাফিসিয়েন্ট। আর হচ্ছে ওটা ভালো মতো যদি দেখেন, তো আমার মনে হয় না এখানে আটকাবে, কারণ হচ্ছে আমরা আহ, একদম হচ্ছে ট্রায়াঙ্গুলার লোডিং প্যাটার্ন থেকে শুরু করে হিঞ্জ থাকলে কি হয় তো সবগুলো জানি। ইভেন ওয়াটার বোর্ডের তো অনেকে জানি না আজকে জয়েন করছেন কিনা, ওয়াটার বোর্ডে কিন্তু একটা কিছু এক্সক্লুসিভ ম্যাথ করানো হয়েছে, এই যে হিঞ্জের উপরে লোড থাকলে কি হয়। তো অনেকভাবে ম্যাথ আসতে পারে, প্রশ্ন করতে চাইলে অনেকভাবে ম্যাথ দিতে পারে। তো আমাদের একটু কমপ্লিট প্রিপারেশন রাখা রাখা লাগবে আর কি। তো এটা আসতে পারে না আসতে পারে, সিডিবিএমডি ডিটারমিনেন্ট এটা মাঝে মাঝে আসতে দেখা যায়। এটার সাথে আমি রাখি হচ্ছে মানে আসতে পারে না আসতে মধ্যে আইএল, ইনফ্লুয়েন্স লাইন্স, অনেক এক্সামে আসে অনেক এক্সামে আসে না। তো এগুলো হচ্ছে বা এই টাইপের টপিক। এছাড়া থাকে হচ্ছে কেবলের ম্যাথ থাকে কিছু, মানে বা হচ্ছে কোনো স্ট্রেসের ম্যাথ থাকতে পারে। স্ট্রেসের ম্যাথ নর্মালি থাকে না। তো এগুলো মিলে হচ্ছে ধরেন যে 10 মার্কস হাইস্ট, 8 থেকে 10 মার্কস। এগুলো মানে ছোট ছোট কিছু টপিক থেকে আসে যেগুলো হচ্ছে আমরা নর্মালি এলজিডি বা হচ্ছে ওয়াটার বোর্ড বা অন্য কোনো হচ্ছে নন, হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং দেওয়া হবে, অন্য কোনো নন গ্রেডার বা হচ্ছে বুয়েট প্যাটার্ন বা আইবিএ প্যাটার্নের এক্সামের জন্য আমরা যেগুলো পড়ি। তো এই টাইপ থেকে নর্মালি 5 থেকে 10 মার্কসের প্রশ্ন অন এভারেজ আসতে দেখা যায়। আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রায় কোশ্চেন আসে সেটা হচ্ছে ডিফ্লেকশন। মানে আমি ম্যাক্সিমাম সময় দেখছি এই টপিকটা থেকে কোশ্চেন আসতে। ডিফ্লেকশন থেকে আসলে নর্মালি 10 মার্কসের একটা কোশ্চেন চলে আসে। খুবই সহজ টপিক, কিন্তু অনেকে বুঝে না, অনেকে ভুল করে, অনেকে লেংদি করে ফেলে আমার কাছে যেটা মনে হয়। তো এগুলো কিন্তু আপনাদের, আমি কিন্তু সবকিছু ক্লাসে দেখাইছি, আপনারা যেটা করবেন আমি বলে দিব স্ট্রাকচার ওয়ানটা শেষ করার পরে, বা আমি এই জিনিসটা ডিসকাস করার পরে বলে দেবো যে কিভাবে পড়বেন। দেন হচ্ছে ডিপ্রেশনের পরে ইভেন কোন বই থেকে পড়বেন, যারা আহ, নাই বা হচ্ছে যারা
এতদিন ফলো করেন নাই, কোন বই থেকে পড়বেন সেটা বলে দিব। এরপরে আরো দুইটা টপিক আছে। ফার্স্ট ওয়ান ইজ এটাকে পোর্টাল মেথড অ্যান্ড ক্যান্টিলিভার মেথড। এটাও একটা ফ্রেম অ্যানালাইসিস, বাট এটা হচ্ছে মানে এক ধরনের বিলিং ফ্রেম অ্যানালাইসিস। মানে আপনার টোটাল আপনি 10 তলা বিলিং চিন্তা করেন, পুরো জিনিসটাকে একটা ফ্রেম স্ট্রাকচার। বিল্ডিং এর আমরা যদি বেসিক এলিমেন্ট বলি, ফাউন্ডেশন, বিম, কলম, আর বাকিগুলো তো আপনার ধরেন যে মানে এটার উপর স্ট্রাকচার দাঁড়ানো, আর বাকিগুলো হচ্ছে এটা জাস্ট তাকিয়ে করছে আর কি, ফাউন্ডেশন, বিম, কলম, স্ল্যাব। তো এই যে এই জিনিসটা কিন্তু মূলত যখন মানে এখানে কোনো ধরনের লোড যখন আছে, স্পেশালি যখন আর্থকোয়েক বা উইন্ড লোড বা এই ধরনের যখন লোড আসে, তখন যে ফ্রেমের অ্যানালিসিস করতে হয়, স্পেশালি হরাইজন্টাল লোড যেটা। তো সেই মেথডটাই কিন্তু আমরা পোর্টাল মেথড, ক্যান্টিলিভার মেথডে আমরা এগুলো মানে সলভ করে থাকি। 15 থেকে 20 মার্কের কোয়েশ্চেন ডেট বিসিস উপর আসে। তো মোটা দাগে এই টপিক গুলোই স্ট্রাকচার ওয়ান কভার করছে। আই থিঙ্ক আই হ্যাভেন্ট মিসড এনি পার্ট ফ্রম স্ট্রাকচার ওয়ান। তো এখান থেকে যদি আমি বলি, সব উম, যেহেতু 3টা মেথড মানে একদম কমন, প্রতিবার আসবে আসবে, তো এই মেথড 3টাকে খুব ভালোভাবে পড়া উচিত। একটু সময় লাগলো, একটু বুঝতে সমস্যা হলে আপনারা আহ, আগের লেকচার গুলো দেখেন, নোট দেখেন, তো দেখলে ইনশাল্লাহ এগুলো নিয়ে খুব একটা প্যারা হবে না। যেহেতু মানে আমরা যখন পড়তাম, আমরা যখন পরীক্ষা দিচ্ছি, তখন আমাদের কাছে সবচেয়ে বেশি ঝামেলা মনে হতো যে আমরা কোনো অথেন্টিক সলিউশন বা হচ্ছে এই জিনিসগুলো খুঁজে পেতাম না। মানে রিসোর্সটা পাওয়া হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে। তো যেহেতু আলাদা মতো আপনাদের কাছে রিসোর্স আছে, বই আছে, নোটস আছে, বিভিন্ন ধরনের পিডিএফ আছে, তো ইনশাল্লাহ এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না। সমস্যা হলে রেকর্ডিং দেখবেন। ফার্স্ট করবো হচ্ছে ফ্লেক্সিবিলিটি দিয়ে শুরু করেন, ইজি মেথড। ফ্লেক্সিবিলিটির সাথে ডিপ্রেশনটা মিলিয়ে পড়েন, এই দুইটা মিলে একটা দিন। ফ্লেক্সিবিলিটি আর ডিপ্রেশন মিলে একটা দিন, পুরো দিন হচ্ছে দুইটার পিছনে ব্যয় করেন। মোমেন্ট ডিস্ট্রিবিউশন আরেকদিন দেখেন, স্লোপ ডিস্ট্রিবিউশন আরেকদিন দেখেন, আর হচ্ছে বাকি যেগুলো আছে সেগুলো মিলে একদিন, মানে সেগুলো একসাথে মিলে মোটামুটি 3-4 দিন। 4 দিন আপনার স্ট্রাকচার মানে সময় নেন, যেহেতু এটা বড় জিনিস, অনেক কিছু আছে। 4-5 দিন সময় নেন, এটা লস হবে না। কারণ আপনি ট্রান্সপোর্টেশন, এনভায়রনমেন্ট, মুখস্থ যেগুলো আছে সেগুলো আপনি আধা বেলা করে পড়লেও হয়ে যায় অনেক সময়। কিন্তু স্ট্রাকচারটা কিন্তু আপনার বুঝে করতে হয়। এখানে ধরেন যে কোনো ধরনের শর্টকাট কিছু নাই, আপনাকে বুঝে বুঝেই করতে হবে। তো স্ট্রাকচার ওয়ান নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে, মার্কস বা অন্য কিছু না, জাস্ট কি পড়বো, কিভাবে পড়বো, বা এই রিলেটেড কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা জিজ্ঞেস করতে পারেন। আর রেফারেন্স বই হিসাবে মশিউর ভাইয়ের বই, ওনার বইটা ফলো করতে পারেন। তবে চোখ নাক কান খোলা রেখে পড়তে হবে। রিসেন্ট যে ভার্সনটা আছে দেখলাম যেটা কিছু জায়গায় ভুল আছে। তো আগের 41 পর্যন্ত বা 40 বিসিএস পর্যন্ত ওনার যে সলিউশনটা ছিল সেটা ঠিক, কিন্তু এখন আমার কাছে মনে হয় এটা কাইন্ড অফ ফেব্রিকেটেড। রিসেন্ট যে এডিশনটা আছে, কারণ হচ্ছে উনি কিন্তু এখন দেশে নেই, উনি জাপানে, উনি পিডব্লিউডি একজন সদস্য, উনি জাপানে আছে ফাইনালি। তো আমার কাছে মনে হয় ওনার যে ম্যানুস্ক্রিপ্টটা আছে সেটার সাথে হয়তো বা কেউ নতুন কিছু অ্যাড করে জাস্ট পাবলিসিটি নামে চলছে আর কি, এরকম কিছু প্রবলেম আমার কাছে মনে হচ্ছে আর কি। তো যাই হোক, কেউ কেউ কোনো কোয়েশ্চেন করলে করতে পারেন। ট্রাস্ট রিলেটেড কিছু পড়া লাগবে? ট্রাস্ট, জি, ট্রাস্ট ট্রাস্ট, রিলেটেড। ট্রাস্টের আইএল দেখছিলাম, আসছিল একবার। হ্যাঁ ট্রাস্টের আইএল আগে আসতো, রিসেন্ট টাইমে ট্রাস্ট নিয়ে দেখি নাই। কেবল থেকে আসছিল 43 বিসিএস, ট্রাস্ট থেকে রিসেন্ট টাইমে খুব একটা দেখি নাই। আমি একদম শর্ট করে দিছি মানে পড়াটাকে। এছাড়া তো অনেক কিছু আছে, স্ট্রাকচার বন্ধ জাস্ট এগুলোই না। বাট আমি একটু মোটামুটি কনসাইজ করে দিছি যাতে আপনারা মানে একদমই সময় যদি না পান, বা সময় তো আসলেই নেই, 15 দিন খুব একটা বেশি সময় না। সিভিল ইঞ্জিনিয়ারিং তো অনেক বড় জিনিস, 15 দিনে কি শেষ হয়? তো
আপাতত এগুলোই পড়েন, যেগুলো হচ্ছে আননেসেসারি বা আনকমন টপিকস, সেগুলো হ্যাঁ, পরে একটা পড়েন। একটা জিনিস খেয়াল করলাম যে ওনারা যেহেতু রিপিট দিচ্ছে, সেক্ষেত্রে কি 35 থেকে 45 যেগুলো আসছে এগুলোর উপর ফোকাস করলে কি ভালো হবে? পিছন দিক দিয়ে শুরু করেন, 45 দেখেন, আগে 44 দেখেন, তারপর 43, 41, এভাবে করে আগান। জি জি। 35 পর্যন্ত না গেলেও চলবে, 35 মানে প্রশ্ন আসলে অবসোলেট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা 38 পর্যন্ত দেখেন, 37, 38 পর্যন্ত না। আচ্ছা। থিওরির ক্ষেত্রে কি একই কাজ করবো? হ্যাঁ, থিওরির ক্ষেত্রে আরো বেশি, মানে থিওরির প্রশ্নগুলো কম পড়ে। আচ্ছা ম্যাথ তো ধরেন যে কাছাকাছি আসবে, হয়তো বা ঘুরিয়ে ফিরিয়ে দিবে ডেটা, বাট থিওরি, থিওরি নিয়ে যদি কথা বলি, থিওরি নিয়ে কিন্তু আসলে মানে আপনাদের এখন একটু হার্ড ওয়ার্ক করতে হবে। অনেক কিছু বুঝবেন না, ইউটিউব ঘেটে নিবেন আপনারা হচ্ছে একটু। এখন তো চ্যাট জিপিটি আছে, পিজি ভাষায় দেখে নেন, মানে জিনিসটা কি জাস্ট আইডিয়া নিয়ে যান। মানে বিষয়টা হচ্ছে থিওরি ক্ষেত্রে কিন্তু স্পেশালি এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন, জিওটেক, জিওটেক কিন্তু অনেক থিওরি আসে, ম্যাথ অনেক আসে, থিওরি অনেক আসে। তো এই টপিক গুলোতে কিন্তু থিওরি যেমন হচ্ছে দিতে পারে যে অ্যাক্টিভিটিস লাস প্রসেস, জিনিসটা কি, এক্সপ্লেইন, টেকিং ফিল্টারে কিভাবে হচ্ছে এটাকে পিউরিফাই করা হয়। দেন দিতে পারে হচ্ছে আপনাকে ইয়ার কোনো ধরনের ব্যাকটেরিয়াল এলজি, যে তাদের যে সিম্বায়োসিস যেটা, এরকম কিছু দিতে পারে। তারপর আমি এনভায়রনমেন্ট না একটু পরে। তো এরকম যেসব জিনিস আছে অনেক কিছু, যেগুলো হচ্ছে আমাদের মানে অনেকটা মুখস্থ বিদ্যার উপরে। তো আমার কাছে মনে হয় যে আপনারা ডিরেক্টলি এই জিনিসগুলোকে মানে মেমোরাইজ না করে একটু যদি আইডিয়া নিয়ে নেন, প্লাস এটাকে যদি একটু নিজের ভাষা লিখে ট্রাই করেন, তাহলে হচ্ছে হয়তো বা একটু প্যারা কমবে। কারণ মুখস্থ একদম ছোটস্থ করা তো আসলে আমাদের পক্ষে সম্ভব না। আর মোস্ট ইম্পর্টেন্টলি ফোকাস অন ফিগার্স। পারলে প্রত্যেকটা প্রশ্ন, থিওরিটিক্যাল কোশ্চেনের সাথে একটা করে ফিগার রেখে দেন, মানে ডায়াগ্রাম, ফিগার্স, সেগুলো জন্য কিন্তু মার্কস চলে আসে অনেক ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, ভাই একজনের সাথে একটু কথা বলি। মেরুন, কি অবস্থা তোমার? শুনতে পাচ্ছ আমাকে? আসসালামু আলাইকুম ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, কি অবস্থা তোমার? অনেকদিন পরে দেখলাম। তো ভাই মানে অবস্থা এত ভালো না ভাই। হ্যাঁ, তোমার পরীক্ষা কেমন হয়েছে, রিটেন? হয়েছে ভাই মোটামুটি ভাই। আচ্ছা, তুমি তো মনে হয় রোশন হ্যারিসের কোনো একটা প্রজেক্টে কাজ করতেছো মনে হয়, যতদূর জি জানি। ভাই, একটা মাল্টিন্যাশনাল প্রজেক্টে কনসালটেন্সি ফার্মে আছে, ওরা রুটস এন্ড হাই রিলেটেড কাজ করে ভাই। আচ্ছা আচ্ছা, দেখো তুমি চেষ্টা করে যাও, দয়া করে তোমার জন্য ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো একটু দোয়া করেন ভাই। 44ও দিয়েছি, মানে ওটা তো হয় নাই ভাই, আচ্ছা আচ্ছা নন ক্যাটার। আচ্ছা, না যাক, প্যারা নিয়ে লাভ নাই, আর চেষ্টা জি করতে ভাই। করতে হয়ে যাবে। আচ্ছা, জি এনিওয়েজ, যাই হোক, আমরা পার্ট 1 এর সেকেন্ড পার্টে থাকে ডব্লিউআরই। তো ডব্লিউআরই নিয়ে হচ্ছে আমার কাছে মনে হয় টোটাল সিভিল ইঞ্জিনিয়ারিং সিলেবাসের মধ্যে সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে দিস পার্ট, বিকজ সো কনভেনশনাল, খুব একটা আনকমন বা মানে উল্টো পাল্টা কিছু, পিকুলার কিছু নর্মালি দেখা যায় না। ডব্লিউআরই নিয়ে কিন্তু আমার অবজারভেশন যেটা, মেনলি আসছে হচ্ছে ইরিগেশন নিয়ে। দুটো টপিক দিচ্ছি, ইরিগেশন, জেনারেল ডিজাইন, এই দুটো থিওরি প্লাস ম্যাথ, এগুলো করে যান, 90 থেকে 95% কমন পড়বে। প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো দেখেছেন মোশাররফ ভাইয়ের বই, এগুলো ঠিকঠাক ভাবে সলভ করা আছে। আর ওয়াটার বোর্ডে ব্যাচে যদি কেউ থেকে থাকেন, আমি আপনাদেরকে বলতেছি যে, বা আমি কিন্তু 46 যে রিটেন ব্যাচটা আছে, সেখানে কিন্তু ওয়াটার বোর্ডের যে ম্যাটেরিয়ালস গুলো আছে, ওয়াটার রিসোর্স, সেগুলো কিন্তু শেয়ার করছে। তো মিসগাইডেড হবেন না, কোন পরীক্ষার জন্য কি পড়তে হয় সেটা জানতে হবে। ওই ওয়াটার বোর্ডের এক্সামে ডব্লিউডি অনেক ফাস্ট, বিসিএস এর জন্য এত ফাস্ট কিছু লাগবে না। ইরিগেশন আর চ্যানেল ডিজাইনের লেকচারটা পুরোপুরি ফলো করেন, থিওরি লেখা আছে, থিওরি প্লাস আমি কিন্তু ওই যে ওয়াটার বোর্ডের যে ক্লাস, সেখানে কিন্তু থিওরি আছে। একটা জিনিস হচ্ছে ফ্লাড, এটা মিস হয়ে গেল। ভাইয়া, ওই যেগুলো আপনি হ্যাঁ, দিছিলেন না গ্রুপে, ওগুলা আসলে ওই ডাউনলোড করা এখন যাচ্ছে না কেন কেন জানি ওই গ্রুপ থেকে। ডাউনলোড করা পিডিএফ যাচ্ছে না। আচ্ছা, আমি তাহলে ফোল্ডার শেয়ার করবো না, ফোল্ডার থেকে তো ডাউনলোড করা যাবে। জি। আচ্ছা মানে চলো, হোয়াটসঅ্যাপে আমি ঢুকলে কিন্তু রিমুভ হয়ে গেছে।
আচ্ছা ভাইয়া আচ্ছা রেকর্ডেড ক্লাসের ওই লিঙ্কটা একটু শেয়ার করিয়েন আর কি, মানে কোন রেকর্ডেড যে ক্লাসের? যেগুলো আমাদের করানো হয়েছিল আর কি, যেগুলো আপলোড করা ছিল একটা লিঙ্কে, ড্রাইভ লিঙ্ক আর কি, ওইটা পাচ্ছি না আচ্ছা তো। আচ্ছা আপনি কোন ব্যাচের? বিশেষ করে ডাব্লিউ ওই টা যে মনে যে কমেন্ট ছিল না ওইটাতে। কম্বাইন্ড। আচ্ছা 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 ঠিক আছে, আমি সবগুলো আবার রি-আপলোড করে দিব না। আচ্ছা, তো ডব্লিউএ নিয়ে বললাম, ডব্লিউএ নিয়ে আসলে খুব এটা বলার কিছু নাই। জাস্ট মশিউর ভাইয়ের বইটা অবশ্যই এখন আপনাদের কাছে থাকা উচিত। ওই বইটার হচ্ছে থিওরি যেগুলো আছে সব ভালো মতো পড়েন, ইজি থিওরি বুঝে বলতে পারেন। ডব্লিউএ আমার কাছে মনে হয় একদিন মধ্যে না না আপনি ইরিগেশনের ম্যাথগুলো দেখেন, চ্যানেল ডিজাইনের ম্যাথগুলো দেখেন, ফ্লাডের গাম্বেলস ইকুয়েশন থেকে কিন্তু ম্যাথ আসে, গাম্বেলস ইকুয়েশন থেকে ম্যাথ, ওয়াটার রিসোর্স যে ব্যাচটা আছে সেখানে করাইছে ওইটা দেখেন। প্লাস হচ্ছে ফ্লাড থেকে আর কি আসে, এটাই মোটামুটি। ডব্লিউএ এগুলো পড়লেই কাউন্ট করবে। এনভায়রনমেন্ট মোস্টলি থিওরিটিক্যাল, 60% থেকে 70% থিওরি আসে। মানে ধরেন যে আমি যদি 30, টোটাল তো কোশ্চেন আসে কত মার্কসের, 30 মার্কস অ্যান্সার করতে হয়, কোশ্চেন আসে হয়তো বা 45 মার্কসের, মানে 3 সেট আসে, মানে সিস্টেম যেটা। লাস্ট দুই বিসিএস হয়তো বা ওরা কিছু ঝামেলা করছে যে অপশন টপশন দেয় নাই, তো 45 মার্কসের মধ্যে আপনি ধরেন যে 20 মার্কসের ম্যাথ থাকবে, প্লাস হচ্ছে 25 মার্কসের থিওরি থাকবে। তো মোস্টলি থিওরিটিক্যাল পড়াশোনা এখানে লাগবে। তো রেকর্ডিং টু দিচ্ছে পরে তো থিওরিটিক্যাল পড়াশোনা লাগবে। এখন এনভায়রনমেন্টের জন্য মানে কোত্থেকে পড়বো, কি পড়বো, কোন টপিক পড়বো? তো থিওরির জন্য বা ম্যাথের জন্য সেপ্টিক ট্যাঙ্ক সফটওয়্যার, এই যে সিস্টেমটা, আমরা যেটা হচ্ছে বিল্ডিং এ নর্মালি হচ্ছে যে কোনো বিল্ডিং বা রেসিডেন্সিয়াল এরিয়া আপনি যদি ডেভেলপ করেন, মানে এই জিনিসটাকে তারপর লাগবে সেপ্টিক ট্যাঙ্ক সফটওয়্যার ডিজাইন, সেপ্টিক ট্যাঙ্ক ডিজাইন। এইটা কিন্তু অন্য এক্সাম গুলোতে ম্যাথ আসে না, আর কিন্তু অন্য এক্সাম গুলোর জন্য এলজিডি বা এখানে অনেক ব্যাচেরই আছেন, আপনাদেরকে কিন্তু শুধুমাত্র হচ্ছে ঠিক একটা ডায়াগ্রামটা শিখেছি ক্লাসে, প্লাস হচ্ছে ওইটার মেকানিজমটা, মানে হাউ ইট ওয়ার্কস, হোয়াট ইজ দ্য সিস্টেম, ওভারঅল সিস্টেম ওয়ার্কিং হিয়ার। তো এই জিনিসটা নিয়ে কিন্তু আমরা নর্মালি পড়াশোনা করছি, বাট ফর বিসিএস এক্সাম ইউ মাস্ট লার্ন হাউ টু ডিজাইন এ সেপ্টিক ট্যাঙ্ক ফর এ নাম্বার অফ পিপল। একটা ধরেন যে একটা বিল্ডিং এর 100 জন মানুষ আছে, তো 100 জন মানুষের জন্য সেপ্টিক ট্যাঙ্ক কিরকম লাগতে পারে, তো এরকম ম্যাথ আসে, অনেক সময় পরীক্ষাতে চলে আসে, তো এই ম্যাথ আপনাদের শিখতে হবে। সেপ্টিক ট্যাঙ্কের সাথে একটা সিস্টেম সফটওয়্যার যেটা কিন্তু কানেক্টেড সিস্টেম, কিন্তু যারা অনেকে ফিল্ডে কাজ করেন তারা কিন্তু এই জিনিসটা নিয়ে জানেন, তাদের মোটামুটি ভালো আইডিয়া থাকার কথা। তো এই কম্বাইন্ড প্রসেসটা আপনাদেরকে জানতে হবে, এসবিএস সিস্টেম, স্মল বোর সুইচ সিস্টেম, সেগুলো জানতে হবে। যেহেতু আমরা হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট বা হচ্ছে স্যানিটারি ট্রিটমেন্টের কথা বলছি, ইন দ্যাট কেস আই শুড মেনশন ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমস। তো ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেমস এর মধ্যে অনেক কিছু আছে, যেটা বলেন তো মনে আছে কারোর? ন্যাচারাল সিস্টেমের মধ্যে কি আছে, ন্যাচারালি যেটা হয়? সেডিমেন্টেশন ট্যাঙ্ক, সেডিমেন্টেশন ট্যাঙ্ক কি ন্যাচারালি হয়? সেডিমেন্টেশন বেডে আর কি, যেটা ন্যাচারাল হয়, ট্যাঙ্ক তো ওটা পরে ইয়া করা হয়। হুম। আচ্ছা, ওয়াটার এর মধ্যে পন্ড সিস্টেম, পন্ড কালচার যেটা ছিল সেটাই বেসিকলি হয়, মানে ম্যাচুরেশন কি, কয় ধরনের পন্ড আছে, যে অ্যারোবিক পন্ড, অ্যানারোবিক পন্ড, তো এই যে বিভিন্ন ধরনের ফ্যাকাল্টেটিভ পন্ড, তো এই পন্ড গুলো নিয়ে কিন্তু একটু ধারণা নিয়ে যাবেন। তো এখানে ওয়েস্ট ওয়াটারের মধ্যে হচ্ছে আপনি যেটা বলছেন যে সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এগুলো মেইনলি ওয়েস্ট ওয়াটার না, সেটা মেইনলি ওয়াটার ট্রিটমেন্ট। মানে এই সেডিমেন্টেশন ট্যাঙ্ক দিয়ে কিন্তু আমরা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট করতে পারি না। ওয়েস্ট ওয়াটার মানে আমরা ধরেন যে একটা নর্মাল ওয়াটার, গ্রাউন্ড ওয়াটার নিলাম, এখানে তো ধরেন যে ওয়াটারের সাথে আরো অনেক ধরনের সাবস্টেন্স আছে, তো আই হ্যাভ টু রিমুভ দিস সাবস্টেন্স বিফোর make it portable. So for this system, I need to treat this water using the process called sedimentation, coagulation, filtration. তো এগুলো লাগবে।
ওয়াটার ট্রিটমেন্টের এই জিনিসগুলো, ওয়াটার ট্রিটমেন্টের মধ্যে ট্রিটমেন্ট, কোয়াগুলেশন, ফ্লোকুলেশন, ফিল্ট্রেশন, সেডিমেন্টেশন। তো এই যে প্রসেসগুলো লিখলাম, তো এই যে নামগুলো লিখলাম, এগুলোর ডিটেলসে পড়তে হবে। ডিটেলসে পড়তে হবে, স্পেশালি হচ্ছে ফিল্ট্রেশনের মধ্যে আরএসএফ এর অপারেশনাল ডিফিকাল্টিস লিখে রাখেন। অপারেশনাল ডিফিকাল্টিস অফ আরএসএফ। অফ না লিখে লিখি ইন আরএসএফ। আরএসএফ এর মধ্যে যেসব আমাদের অপারেশনাল ডিফিকাল্টিস হয়, এই জিনিসটা পড়বেন। ইয়ার বাইন্ডিং হয়, মাড বল ক্রিয়েট হয়, নেগেটিভ হেড ক্রিয়েট হয়। তো এই জিনিসগুলো নিয়ে একটু ডিটেলসে পড়বেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো থেকে একটা মেজর পোর্শন আসবে। এখান থেকে ধরেন যে আপনি অ্যাটলিস্ট 15 থেকে 20 মার্কসের কোয়েশ্চেন পাবেন। ভয়েস টোন কিন্তু অনেক বড় জিনিস। টেকনিক ফিল্টার অ্যাক্টিভিটিস লাজ অনেক প্রসেস আছে, তো এখান থেকে একটা প্রশ্ন মার্ক আসবে। ওয়াটার ট্রিটমেন্ট থেকে একটা কোয়েশ্চেন আসবে, সেপিটেক্স সকল থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। ইভেন ভয়েস ওয়াটার ট্রিটমেন্টের কিন্তু কিছু ম্যাথও আছে। আমি মেবি হচ্ছে এটা এলজিডি 46 বিসিএস ব্যাচে এটা পড়াই নাই আমি, কারণ হচ্ছে এনভায়রনমেন্ট ক্লাসটা মেবি আমি নেই। পরে হচ্ছে আমি এটাকে কম্পালসেট করছি কিন্তু কমেন্ট ব্যাচের ক্লাসে, তো ওই ক্লাসটা ফলো করবেন। আমি কিন্তু এনভায়রনমেন্টের 2টা ফুল কমপ্লিট ক্লাস নিচ্ছি, যেখানে আমি অনেক ম্যাথ নিয়ে আলোচনা করছি। তো ওই ক্লাসগুলো ভালো মতো দেখবেন। তো সেখানে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টের কিন্তু কিছু ম্যাথ আমি পড়াইছি ক্লাসে। এছাড়া কিছু টপিক আসে বিওডি সিওডি, যেগুলো এগুলো আমরা সবাই মোটামুটি জানি। এগুলো তো বিজ্ঞানের রিটেনেই আসে এখন। তো বিওডি সিওডি এগুলো হচ্ছে বিশেষ পরীক্ষার জন্য একটু কম ইম্পর্টেন্ট, আসতে পারে 2-4 নম্বরের প্রশ্ন। তো এনভায়রনমেন্টে যেটা বেশি আসে, পার্থক্য আসে, ডিফারেন্সিয়েট বিটুইন দিস এন্ড দিস এন্ড দ্যাট, ডিফারেন্সিয়েশন, differentiation বলতেছে বা differences, write down the differences between technical filter and activated sludge process, between sedimentation and filtration. তো এরকম হচ্ছে বিভিন্ন কন্টেন্টের উপরে বিওডি এন্ড সিওডি। এই কন্টেন্টের উপরে 3টা কন্টেন্ট দিয়ে ধরেন যেখানে একটা 15 মার্কসের কোশ্চেন দিল, বা হচ্ছে 3টা কন্টেন্টের 9 নম্বরের কোশ্চেন দিল, সাথে একটা 6 নম্বরের ম্যাথ দিল। তো এই ধরনের জিনিস কিন্তু পরীক্ষা আসে। এটা ছাড়া এনভায়রনমেন্ট একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ফ্লোরিনেশনের যে টপিকটা আছে, ফ্লোরিনেশন। ফ্লোরিনেশন নিয়ে পড়বেন। তো দিস ওভারঅল ফ্রম এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্ট খুব যে বেশি কঠিন সেটা না। আবার হচ্ছে সুয়েজের কিছু ম্যাথ আসে, এই টপিকটা মিস করে গেলাম। সুয়েজের হচ্ছে সুয়েজ ডিজাইন, যেটা এটা ম্যাথ পাস থিওরি। এটা সুয়ারেজ সিস্টেমে ধরেন যে কতটা কি পাইপ লাগবে, কত সাইজের পাইপ লাগবে, এটা যদি ট্রায়াঙ্গুলার হয়, জিনিসটা যদি ট্রায়াঙ্গুলার হয়, এবং এখানে যদি আপনার 2/3 পর্যন্ত যদি ভার্টেক্স থেকে 2/3 পর্যন্ত এটা যদি ফিল্ড থাকে, তাহলে হচ্ছে টোটাল কতটুকু সোয়েজ হচ্ছে সে ক্যারি করতে পারবে, কতটুকু ডিসপোজ করতে পারবে। সো দিস কাইন্ড অফ জিনিস কিন্তু পরীক্ষাতে আসে, ঠিক আছে? একটু দেখবেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবেন, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, এনভায়রনমেন্ট থেকে খুব একটা ঘোরানো পেছনে কিছু না। তো এটি এনভায়রনমেন্ট নিয়ে। এরপরে হচ্ছে পার্ট 1-এ আমাদের আর কিছু নাই, পার্ট 2-তে হচ্ছে চ্যাপ্টার 2। একটা একটু কোয়েরি ছিল হ্যাঁ হ্যাঁ শিওর। যে এনভায়রনমেন্টাল থিওরি গুলো, এটা ছিল অনেক আগে পড়ছে, এটা কি ওই যে আইটিএন যেটা আছে, ওয়াটার সাপ্লাই স্যানিটেশন, এই বইটার থিওরি গুলো কি কভার করে এটাতে, বা রাংওয়ালার কোনটাতে আসলে কভার করে? থিওরি আসলে এখানে অনেক কিছু আছে। রাঙ্গোলার হুম, বই বা হচ্ছে একটা বই এক এক রকম। যেমন হচ্ছে আমি আহ বইটা একদম টিচার ছিলেন, তাই নাটক ভুলে গেলাম। যাই হোক আইটিএন একটা মানে, ছিল ফিরোজ হ্যাঁ স্যারের, ওয়াটার হ্যাঁ সাপ্লাই এন্ড ফিরোজ স্যার, স্যানিটেশন। ইয়েস ইয়েস ফিরোজ স্যারের ছিল, সাথে হচ্ছে একটা আজিজ স্যারের ছিল। তো আজিজ স্যার, হ্যাঁ, হুম হুম, ওই ওনাদের বইগুলো একটা কিন্তু বই ছিল ছোট। হ্যাঁ ফলো করতাম। পিডাব্লিউডি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার আজিজ স্যার, ওনার নাম আজিজ স্যার।
তো উনি একটা বই লিখেছেন, যে এটা আমি অফিসে ফলো করি। আমি মেনলি হচ্ছে এখন এনভায়রনমেন্টাল সেকশনে যেহেতু আছি, তো আমার এগুলো নিয়ে কাজ করা হয়। তো ওনার বইটা ভালো, বাট এগুলো হচ্ছে খুবই হাইলি প্রফেশনাল বই। তো কিছু জিনিস মানে কভার করে এখানকার, বাট আই ওন্ট সাজেস্ট। কারণ এগুলো হচ্ছে এখন পরে আপনি ধরেন যে এনভায়রনমেন্টে সময় পাবেন না, আপনি 15 দিনের মধ্যে এনভায়রনমেন্টে দিবেন হাইস্ট একদিন। তো বেটার আমি সাজেস্ট করবো যে কোনো ধরনের চোথাপাতি বা হচ্ছে মানে গাইড বই, কোনো নোট, গোছানো কোনো নোট, ওগুলো যদি ফলো করেন আমার কাছে মনে হয় এটাই এনাফ। কারণ এখন তো আমাদের রিসার্চের সময় নেই, আমাদের হচ্ছে মোটামুটি মুখস্থের উপরে প্র্যাকটিস করে করে যেতে হবে, পরীক্ষা হলে লিখে আসতে হবে। হ্যাঁ, একটা কোয়েরি ছিল আর কি। হ্যাঁ, শিওর। সেটা হচ্ছে যে মানে কত মার্কস আসলে লাগতে পারে, যে মানে টেকনিক্যাল আর কি, এটা এবার তো হ্যাঁ, আমি পরীক্ষা। তাহলে হ্যাঁ পরে কথা বলতাম, যে কোশ্চেন যেহেতু চলে আসতে বলে ফেলি। আহ, এখন মানে ক্যাডা যে কে কত মার্কস পেয়ে হয় সেটা আসলে কেউ এভাবে বলতে পারে না, কারণ এখানে অনেক কিছু ডিপেন্ড করে, অনেক ফ্যাক্টর আছে। আপনার রিটেন টেক যে পার্টটা আছে, সে ওটার একটা সিগনিফিকেন্ট মার্ক, কারণ আপনি যদি টেকনিক্যাল ক্যাডারে রিকমেন্ডেড হন, তারপরে কিন্তু আপনাকে ওই নন টেক পার্ট থেকে 700 মার্কস কিন্তু ক্যারি করবে সে। তো আপনি ধরেন যে নন টেকে যদি আপনি আপনার টেকনিক্যাল ক্যাডার চয়েস কত নাম্বারে? 4th নাম্বারে। 4 নাম্বার থেকে শুরু। অ্যাডমিন, পুলিশ, ফরেনের পরে তারপর হচ্ছে শুরু নাকি? ফরেন ছিল না, অ্যাডমিন, পুলিশ, আর্টিস্ট কি যেন ছিল দেখতে হবে। 4th আচ্ছা আচ্ছা, নাম্বারে যাই ছিল হোক। আর কি। হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, তাহলে সেক্ষেত্রে আপনি যদি টেকনিক্যালে আপনি যদি নন টেকে যদি বেশি ভালো করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেল ক্যাডারে রিকমেন্ডেড হয়ে যাবেন, যেহেতু আপনার চয়েস 4 নাম্বারে আছে। আর যদি ধরেন যে আপনি যদি টেকনিক্যাল ক্যাডারে রিকমেন্ডেড হন, রোস্ট অ্যান্ড হাইয়েস্ট অনেকে ফার্স্ট চয়েস থাকে, সেক্ষেত্রে কিন্তু ধরেন যে অনেকে ওটার দিকে ফোকাস করে ওখানে একটা ভালো মার্কস নিয়ে আসে। এমনিতে ওভারঅল আমার যেটা এক্সপিরিয়েন্স, রোস্ট অ্যান্ড হাইয়েস্ট পিডব্লিউডি তে রিকমেন্ডেড হচ্ছে মোটামুটি 550 প্লাস লাগে, 900 এক্সক্লুডিং দ্য মার্কস ফ্রম বাংলা সেকেন্ড পেপার অ্যান্ড সায়েন্স। এটা বাদ দিয়ে হচ্ছে 550 প্লাস অ্যাটলিস্ট লাগে, অ্যাটলিস্ট। আর বাকিদের কথা জানি না। ডিপিএইচি তো ধরেন যে ডিপিএইচি তো মনে হয় আপনাদের অনলাইন, ডিপিএইচি তো একটু কম লাগে হয়তো, তবে খুব বেশি কম না, কারণ খুবই কম্পিটিটিভ এক্সাম। তো আপনার ধরেন যে 2-4 নাম্বারের জন্যই তো মানে ধরেন যে ডিপিএইচি এর ফার্স্ট আর ডিপিএইচি এর লাস্ট, এই দুইজনের মধ্যে মার্কস ডিফারেন্স থাকবে হাইস্ট 5 নম্বর। পিডব্লিউডি ফার্স্ট আর পিডব্লিউডি যে লাস্ট হবে, তাদের মধ্যে হাইস্ট 2-4 নাম্বারের ডিফারেন্স থাকবে রিটেন থাকা সব মিলে। 4-5 নাম্বার বেশি তো থাকে না। শুধুমাত্র ফরেন ক্যাডারে বা অ্যাডমিন ক্যাডারে যারা টপ লেভেলে যারা থাকে, তাদের মার্কসটা হয়তো বা একটু বেশি থাকে। এমনিতে কিন্তু বাকিদের মার্কস রেঞ্জটা মোটামুটি কাছাকাছি থাকে, আই গেস। তাও এগুলো সবকিছু অ্যাজাম্পশন, বিকজ আমরা কিন্তু ভাইবা মার্কস জানি না যে কত মার্কস ভাবাতে পারছে। সেটা মানে সেটা যদি ধারণা করা যেত, তাহলে হয়তো বা একটু কমপ্লিট ধারণা দিয়ে যেত মার্কস সম্পর্কে। আচ্ছা, তো স্ট্রাকচার টু নিয়ে কথা বলছিলাম। স্ট্রাকচার টু হচ্ছে মেনলি আরসিসি, খুব ইম্পর্টেন্ট টপিক। আরসিসি নিয়ে আমাদের সবারই একটু উইকনেস থাকে। আরসিসির মধ্যে বিম ডিজাইন থেকে একটা কোশ্চেন মাস্ট আসবে, হয়তো বা টিভিম ডিজাইন। আমি বিম ডিজাইনের মধ্যে মোস্টলি ডাব্লিউএসআর সিঙ্গলিও হচ্ছে বিসিএস প্যাটার্নের জন্য খুব একটা ইয়া না। কলম ডিজাইন আসে, ফুটিং ডিজাইন খুব ইম্পর্টেন্ট, একটা এক বিসিএস পর ফুটিং ডিজাইন আছে। তারপর হচ্ছে প্রি স্ট্রেস থেকে তো মাস্ট এক্সেট আসে। স্ট্রাকচার টু তে কিছু থিওরি আসে, বিম ডিজাইনে কিছু থিওরি আসে, কলামের কিছু থিওরি। তারপর হচ্ছে প্রি স্ট্রেস স্পেশালিস্ট প্রি স্ট্রেসের বেশ কিছু থিওরি আছে। তো এই জিনিসগুলো কিন্তু স্ট্রাকচার টু তে কভার করে। তো আপনাকে কিন্তু এই থিওরি গুলো ভালো মতো পড়তে হবে, কারণ হচ্ছে অ্যাটলিস্ট 10 মাসের থিওরি হয়তো বা আপনাকে লিখতে হবে পরীক্ষার খাতায় স্ট্রাকচার টু তে। বিম ডিজাইন, টিবিম ডিজাইন, যেটা আমাদের নেলসনের বই আছে, 2টা ম্যাথ আছে, 2টা ম্যাথ খুব ভালো মতো করেন, 2টা ম্যাথ করলেই হবে। টিবিম ডিজাইনের জন্য এর চেয়ে বেশি কিছু লাগে না। কলাম ডিজাইন খুবই স্ট্রেট ফরওয়ার্ড। এগুলো হচ্ছে আমরা নন টেক এক্সামের জন্য, সরি, যেসব পিএসসি এক্সাম বা হচ্ছে বুয়েট প্যাটার্ন এক্সামের জন্য করেছি।
কলামের ডিজাইনও লাগবে, প্লাস হচ্ছে ক্যাপাসিটি চেকও লাগবে। ফুটিং এর হচ্ছে মেইনলি স্কোয়ার ফুটিং আসে। তো যেহেতু আপনাদের সময় কম, তো আমি বলবো যে স্কোয়ার ফুটিং এ ভালো মতো করে যান। রেক্টেঙ্গুলার ফুটিং আপনি একটু রেক্টেঙ্গুলার আসলেও মোটামুটি প্রসেস সেম, আপনাদের মোমেন্ট এগিয়ে চেঞ্জ হয় আর কি। আপনারা তো হয়তো এটা বুঝতে পারতেছেন। রেক্টেঙ্গুলার মানে আমরা যখন স্কোয়ার ফুটিং ডিজাইন করি তখন কিন্তু সব দিকে মোমেন্ট একই থাকে। অন দা আদার হ্যান্ড যখন রেক্টেঙ্গুলার ফুটিং ডিজাইন করি তখন কিন্তু মোমেন্টে একটা ভেরিয়েশন হয়, মানে বিভিন্ন ফেজে। তো রেক্টেঙ্গুলার সাথে একটা জিনিস থাকে কমেন্ট ফুটিং, এটা নেলসনের বই আছে, কিন্তু আমি করে গেছিলাম, বাট আমি আপনাদেরকে এখন সাজেস্ট করতেছি না। যে যদি আগে করা থাকে করেন, না করা থাকলে করা দরকার নেই। ফ্রি স্ট্রেস এই জিনিসটা থেকে স্টেট ফরওয়ার্ড কোশ্চেন আসে। এটা আমি আপনাদেরকে আমার নিজের ইউনিভার্সিটি যে চৌথা ছিল, আমি যেটা নিজে বানাইছি, এটা আমার ব্যাচমেট ওরা ফলো করছিল। তো ওইটা কিন্তু আমি আপনাদের গ্রুপে প্রোভাইড করছি, ওইটা ফলো করেন। ওইটা করলে মোটামুটি হয়ে যায়। এর বাইরে যদি কিছু আসে তো মিরাজ সরি মশুর ভাইয়ের বইয়ের কিছু ম্যাথ আছে হতে পারে, দু একটা ম্যাথ, সেটা পড়েন। এর বাইরে যদি কিছু আসে তাহলে আর দরকার নেই, স্কিপ করেন। মানে এখন আসলে আপনাকে ধরেন যে আচ্ছা, আপনার কোয়েশ্চেন অ্যান্সার তো পুরোপুরি পান নাই মনে হয়। আপনি যে শুনছেন যে টেকনিক্যাল ক্যাডারের কত লাগে, টেকনিক্যাল মানে টেকনিক্যাল পার্টে যেটা অ্যাটলিস্ট 120 লাগবে অ্যাটলিস্ট। মানে আপনি যদি কোন ক্যাডার পেতে চান আর কি টেকনিক্যালে, আপনার বেটার হচ্ছে 130 140 জন্য ট্রাই করা। তো একটু টাফ, বাট 120 এনশোর করে ট্রাই করেন। যদি আপনার নর্মাল রিটেন ভালো হয়, প্লাস হচ্ছে ভাইবা যদি ভালো হয়, 120 তো চলে আসতে পারে। 120 কম মার্কস না, কারণ আপনাকে কিন্তু মানে স্ট্রাকচারে যদি আপনি ফুল মার্কস পেতে পারেন, যদি ভালো মতো অ্যান্সার করতে পারেন, আপনি ম্যাথমেটিক্যাল অনেক কিছু আছে সেগুলো পারেন। তবে আপনি ইভেন 150 অ্যান্সার করে কিন্তু 120 পেতে পারেন, আপনি যদি অ্যান্সার ওভাবেই করেন, যদি আপনার সবকিছু হয়। তো অনেকেই কিন্তু মানে এখন যেহেতু 15 দিন আছে, বেটার একটা ভালো স্ট্র্যাটেজি হচ্ছে আপনি কম জিনিস পড়ে যান, ইফেক্টিভ ভাবে পড়ে যান। আপনি ধরেন যে 200 মার্কসের মধ্যে 200 টার্গেট করে 190 পেয়ে তো মানে খুব একটা লাভ হবে বলে মনে হয় না। মানে আপনি ধরেন যে 190 কেউ পাবেও না। তো বেটার হচ্ছে আপনি 180 ভালো মতো অ্যান্সার করার টার্গেট নেন। 180 যদি অ্যান্সার করতে পারেন, বাকি 20 মার্কস ইঞ্জিনিয়ারিং ক্যাডারে, এটা তো আমাদের বাংলা ইংলিশ এরকম কিছু আসে না যেটা আপনি রচনা লিখলেন, ওরকম তো কিছু না। আপনি ধরেন যে একটা জিনিস কনসেপ্ট আপনার নাই, তো এই জিনিসটা তো আপনি দিতে পারবেন না। তো এরকম ছাড়েন, 10 মার্কস ছাড়ে ছেড়ে দেন। আমি নিজে হচ্ছে 41-এ মেবি 10 মার্কস ছাড়ছি। তো খুব একটা তো লস হয় নাই। তো এরকম মানে আপনার যদি কমন না পড়ে একদম। আর একটা জিনিস বলে দিই, টেকনিক্যাল ক্যাডারের খাতা কিন্তু মোটামুটি হচ্ছে মানে এরকম কেউ দেখবে না যে হচ্ছে আপনার উম, ইয়া দেখে পেজ গুলো নাম্বার দিবে। তো এটা বুঝতে পারছেন তো। যেটা জানেন না, আন্দাজে আননেসেসারি ইনফরমেশন, অপ্রয়োজনীয় তথ্য লিখে খাতা ভরিয়ে নাম্বার পাবেন, এই জিনিস চিন্তা করবেন না। স্পেসিফিক পয়েন্ট লিখবেন, এবং হচ্ছে আপনি যদি অ্যাকুরেট লিখেন, অল্প লিখলেও ফুল মার্কস পাবেন। তো এই যেগুলো একটু মাথায় রাখবেন আর কি। ঠিক আছে, আপনাকে ধরেন যে দিল যে ফ্লাড নিয়ে একটা কোয়েশ্চেন আসলো, ফ্লাড নিয়ে আপনি ধরেন যে 2 পেজ লিখবেন, ফ্লাড নিয়ে তো আপনি ধরেন যে জিনিস রচনা করছেন। তো এগুলো তো লিখে লাভ নেই, আপনাকে লিখতে হবে টেকনিক্যাল যেসব, মানে মেজর নিতে হবে ফ্লাড ওয়াল বা হচ্ছে স্ট্রাকচারাল যেসব মেজার আছে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইমব্যাকমেন্ট বা হচ্ছে স্পার বা হচ্ছে আপনার ড্যাম। তো এগুলোর টেকনিক্যাল স্পেসিফিকেশন উইথ ফিগার, ইফ পসিবল উইথ ফিগার আপনি যদি দেন তাহলে মার্কস আসবে, ভালো মার্কস আসবে। ফিগার, ডায়াগ্রাম, বারবারই বলছে এই দুটো জিনিসের উপর বেশি জোর দেন। আচ্ছা, তো স্টাফের টু মোটামুটি এগুলোই, খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বড় বড় ম্যাথ, বড় বেশি বেশি মার্কস। ওকে, এরপরে ট্রান্সপোর্টেশন আর জিওটেক। ট্রান্সপোর্ট নিয়ে বলি, যেহেতু স্টাফের উপরে আমি নর্মালি দেখি ট্রান্সপোর্ট আসছে। ট্রান্সপোর্ট হচ্ছে এনভায়রনমেন্টের মতো খুবই আহ, একদম হচ্ছে থিওরিটিক্যাল বেস পড়াশোনা। এখানে পেমেন্ট ডিজাইন বা পেমেন্ট নিয়ে তো আসে অনেক কিছু, রিজিড পেমেন্ট, ফ্লেক্সিবল পেমেন্ট। তো এই জিনিসগুলো পড়বেন, প্লাস হচ্ছে জিওমেট্রিক ডিজাইন।
জিওমেট্রিক ডিজাইনে কিছু ফিগার আছে। ফিগার বলতে হচ্ছে এখানে অনেকগুলো কম্পোনেন্ট আছে। রোডের কম্পোনেন্ট যেগুলো আছে লাইক হচ্ছে আপনার শোল্ডার, ক্যাম্বার, তারপর হচ্ছে ক্রাউন, দেন হচ্ছে আপনার ইমবেকমেন্ট বলতে পারেন। তো এই জিনিসগুলো পড়তে হবে। আর হচ্ছে জিওমেট্রিক ডিজাইনের মধ্যে কিন্তু কিছু ফিগারেটিভ এন্ড হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু জিনিস আছে লাইক হচ্ছে স্টপিং সাইড ডিস্টেন্স, পাসিং সাইড ডিস্টেন্স, এসএসডি, ওভারটেকিং সাইড ডিস্টেন্স বা হচ্ছে পাসিং সাইড ডিস্টেন্স। ওএসডি, এগুলো হচ্ছে ওএসডি ফিগারটা শিখবেন, প্রসেসটা যেটা, এটা ফিগারটা শিখবেন, এসএসডি ম্যাথ করবেন। ঠিক আছে? তো ক্যাপাসিটির কিছু জিনিস আছে যেগুলো করবেন। তো ট্রান্সপোর্টের পরে হচ্ছে জিওমেট্রিক ডিজাইনের পরে হচ্ছে রেলওয়ে থেকে অনেক কিছু আসে। রেলওয়ের হচ্ছে জাস্ট রেলওয়ের কম্পোনেন্ট গুলোর নাম পড়ে যান, কি কি কম্পোনেন্ট, স্লিপার, ব্যালাস্ট, দেন হচ্ছে আপনার মানে গাইলস। তো এই জিনিসগুলো নিয়ে কোনটার কি কাজ একটু দেখে যান। প্লাস হচ্ছে সুপার এলিভেশনের ম্যাথ আসে, সুপার এলিভেশনের ম্যাথগুলো একটু দেখে যান। সুপার এলিভেশন তো ট্রান্সপোর্ট হচ্ছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি আমি যেটা বলবো ট্রান্সপোর্ট প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো ফলো করেন। ট্রান্সপোর্ট প্রিভিয়াস কোয়েশ্চেন থেকে অনেক কিছু আসে। তো মোটামুটি আপনি যদি প্রিভিয়াস কোয়েশ্চেন পড়েন 5-6 বিসিএস এ, দেখবেন যে আপনি অ্যাটলিস্ট 20 থেকে 25 অ্যাটলিস্ট ভালো মতো লিখতে পারবেন, মানে খুব ভালো মতো লিখতে পারবেন। আর জাস্ট একটা ওভারভিউ দিলাম। লাস্টে জিওটেক, জিওটেক একটু বড়, যেহেতু এখানে মার্কস একটু কম, 30 মার্কস। তো জিওটেকের জন্য হচ্ছে জিওটেকে কিন্তু ম্যাথ আসে অনেক, তো ম্যাথ গুলো ফার্স্ট একদিন ভালো মতো করে নেন। ম্যাথস আমি যেসব নোট দিছি মোর দেন এনাফ। এইবারে যদি কিছু আসে স্কিপ করেন, সব পারা লাগবে না পরীক্ষাতে। আমি সব এখনো যদি আমি আপনাদের সাথে সব পরীক্ষা দিই, আমি কিন্তু সব পারবো না। তো আহ, এত ইয়া না করে আপনারা হচ্ছে যেসব নোটস আপনাদের দেওয়া হয়েছে, যেগুলো প্রিভিয়াস ইয়ার আসছে, স্পেশালি লাস্ট 5-6 বিসিএস এই ম্যাথগুলো ভালো মতো করেন। দেন হচ্ছে থিওরি, ব্যারিং ক্যাপাসিটি থিওরি পড়েন। খুব ইম্পর্টেন্ট হচ্ছে কনসিডারেশন, সেটেলমেন্ট, খুব ইম্পর্টেন্ট। এটা থিওরি গুলো পড়েন, থিওরি করেন, ম্যাথ করেন। কনসিডারেশন ম্যাথ ম্যাথও আসছে, যে ডিগ্রি অফ কনসিডারেশন বা প্রফেশন অফ কনসিডারেশন। তো এই জিনিসগুলোর অনেক ম্যাথ আসছে, তো এই ম্যাথ গুলো করেন। ব্যারিং ক্যাপাসিটি ম্যাথ করেন। তারপর হচ্ছে বেসিক কিছু জিনিস আছে, যেমন হচ্ছে সয়েল ওয়াটার রিলেশনশিপ, খুবই বেসিক, আমি সব কোর্স এগুলো করাইছি। তারপর হচ্ছে আপনার উম, আর কি আছে, অ্যাক্টিভ প্রেশার, প্যাসিভ প্রেশার, এটা ম্যাথগুলো একটু দেখে যান, যদিও বিসিএস এ একটু কম দেখা যায়। খুব ইম্পর্টেন্ট আরেকটা টপিক হচ্ছে আপনার ফাইল ডিজাইন। ফাইল ডিজাইনের মধ্যে আমার হচ্ছে যদি ক্লে অবস্থায় ক্লেতে থাকে সেটাও দেখতে হবে, স্ট্যান্ডে থাকলে কি হয় সেটাও দেখতে হবে। স্ট্যান্ডের ম্যাথটা হয়তো বা আগে করে নেই, তবে হচ্ছে যে ওয়াটার বোর্ডের নতুন যে ব্যাচটা আছে সেখানে পড়ানো হয়েছে। ঠিক আছে? তো এর বাইরে হচ্ছে যে এসটিপি এন্ড ভ্যালু, এসপিটি, এসপিটি এন্ড ভ্যালু বা হচ্ছে আহ, এই যে এই রিলেটেড যেগুলো ফিল্ড ইয়াগুলো আছে, ফিল্ড এক্সপ্লোরেশন বা হচ্ছে আমার এটা কি বলে আর কি, যে স্লোপ স্টেবিলিটি, এই যে সব ছোটখাটো জিনিস থেকে অনেক সময় কোশ্চেন চলে আসে। তো মোটামুটি আমার সাজেশন হচ্ছে, আমি একটা ওভারভিউ দিলাম, মানে মোটামুটি এই জিনিসগুলো আগে শেষ করেন। পড়াশোনা শেষ নেই, আমি ধরেন যে আমি এর চেয়ে আরো অনেক বেশি অনেক কিছু দেখে গেছি। তো আপনারা যদি পারেন এরপরে শেষ করতে যদি সময় পান ওগুলো দেখেন। তবে স্ট্রাকচার হচ্ছে আমাদের যেগুলো অনায়াসে ফলো করেন, আর বাকিগুলোর জন্য
প্রথমে যেটা করবেন লাস্ট 5-6 বিসিএস কোশ্চেন্স গুলো দেখেন আর ভালো মতো পড়াচ্ছ টপিক ধরে ধরে পড়েন। ঠিক আছে, তো এই মূলত হচ্ছে আমার পক্ষ থেকে ছিল। তো আমার কাছে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, এরপরে স্বাগত আপু অথবা উনি ওনার সেশন নিবেন। ভাই একটা ভাইবা নিয়ে একটা জিনিস জানতে চাচ্ছিলাম আর কি। ভাইবা নিয়ে সেটা হচ্ছে 45 45 এর? ভাইবা নিয়ে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ বলেন। কিভাবে একটু টেকনিক্যাল জন্য কিভাবে প্রিপারেশনটা নেওয়া যায় আর কি। টেকনিক্যালের জন্য টেকনিক্যাল সাইডে আহ, যদি ভাইবা কোশ্চেন করে। হ্যাঁ হ্যাঁ, ভাইবা কোশ্চেন টেকনিক্যাল সাইডে করবে। তো টেকনিক্যাল সাইডের জন্য আপনি হচ্ছে যেহেতু, আচ্ছা আপনাদের এখন কি মানে এরকম কি হয় নাকি যে সিভিলের সবাই একসাথে পরীক্ষা, মানে বোথ ক্যাডারে 40 কি এরকম হয়েছিল? 43 থেকে তো এরকম হয়েছিল যে সিভিলের সবাই একসাথে পরীক্ষা ছিল একই দিনে। যদি এরকম হয় এরকম তো সেক্ষেত্রে কিন্তু, বলতে পারছি না। এরকম যদি হয় বুঝতে পারবেন, মানে আপনি দেখবেন যে আপনাদের ফ্রেন্ড সবারই হচ্ছে একই দিনে পরীক্ষা, তখন তো বুঝতে পারবেন। যদি এরকম হয় সেক্ষেত্রে একটু ডিপ প্রিপারেশন নিতে হবে, ডিপ। আর যদি, আমি ধরে নিচ্ছি এরকম হবে না কারণ এটা খুবই রেয়ার কেস, একবারই হয়েছিল। তো এরকম যদি না হয় সেক্ষেত্রে আমরা সুপারফিশিয়াল প্রিপারেশন নিলেই হয়। লাইক হচ্ছে আপনি এর মধ্যে কিছু, যেহেতু আপনারা গভর্নমেন্ট লেভেলে কাজ করবেন, তো আমাদের রেগুলেশন নিয়ে কাজ করা প্রয়োজন হয়, কাজ করতে হয়, বিএনপিসি নিয়ে কাজ করতে হয় আমাদের সব সময়। আমাদের হচ্ছে ডেপ নিয়ে কাজ করতে হয়, রাজুকের বিভিন্ন প্ল্যান নিয়ে কাজ করতে হয়। ইভেন আমি পিডব্লিউডি তে আছি, আমি যদি একটা, আচ্ছা অফ করে দিই এটা, আমি যদি একটা বিল্ডিং, গভর্নমেন্ট বিল্ডিং ডিজাইন করি, সেক্ষেত্রে যদি আমার রাজুকের গাইডলাইন এগুলো আমাদের চিন্তা করতে হয়। ঠিক আছে, তো কতটুকু সেটব্যাক দিচ্ছি, কি দিচ্ছে, মানে এই যে রাজুক রিলেটেড যেসব টার্ম আছে। আর আপনি যদি জেনারেল ক্যাডারের পরীক্ষা দেন, আপনার বায়ো বোর্ডে তো ধরেন যে মোটামুটি যারা থাকে তারা খুবই এক্সপিরিয়েন্স। বোথ ক্যাডার হলে একজন টেকনিক্যাল পার্সন থাকে, নট নেসেসারি সিভিলের থাকবে, যদি কম্বাইন্ড হয় সেক্ষেত্রে সিভিলের থাকে না। তো যদি সিভিলের থাকলেও সেক্ষেত্রে আপনাকে ধরেন যে সেক্ষেত্রে তো অনেক হাই এন্ড কোয়েশ্চেন হবে। আর যদি সিভিলের না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আপনার সাবজেক্ট রিলেটেড কোশ্চেন করার মতো অ্যাবিলিটি আমাদের আছে, এটা মাথায় রাখতে হবে। তো ইন দ্যাট কেস আপনাদের মোটামুটি এইসব রেগুলেশন যেগুলো আছে, রেগুলেশনস এর কিছু বিষয়, ইমারত নির্মাণ বিধিমালা, তারপর হচ্ছে ডেট, দেন হচ্ছে আপনার বিএনবিসি কিছু জিনিস, ডেফিনেশন, হাই রাইজ বিল্ডিং কি, তারপর হচ্ছে বিএনবিসি কিছু প্রভিশন লাইক হচ্ছে ফায়ার সেফটি প্রভিশন কি হতে পারে, দেন হচ্ছে আপনার ওয়াটার সাপ্লাই প্রভিশন কি হতে পারে। তো এরকম কিছু মানে জাস্ট সুপারফিশিয়াল, তো ডিপ পড়া দরকার নেই, এই বিএনবিসি এই জিনিসগুলো টাইডে নিয়ে যাবেন। তারপর হচ্ছে কোস্টাল রিজিয়নে সবসময় মাথা রাখবেন, কোস্টাল রিজন কিন্তু আমাদের একটা খুবই ভালনারেবল রিজিয়ন, এবং এখানে কিন্তু স্ট্রাকচারাল চ্যালেঞ্জ, কিন্তু এটা আমাদের জন্য একটা যে কোস্টাল রিজনে কিভাবে স্ট্রাকচার সার্ভে করবে। তো কোস্টাল রিজন বা হচ্ছে আর্থকুয়েক ভার্নারেবল রিজনে, মানে ভার্নারেবল রিজন গুলোতে আমাদের স্ট্রাকচারাল ডিজাইন বা হচ্ছে আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ, তো দিস শুড বি কভার্ড। তো এই জিনিসগুলো একটু স্টাডি করবেন। ঠিক আছে, এর বাইরে হচ্ছে ট্রান্সপোর্টের মধ্যে বিভিন্ন ধরনের ইস্যুস লাইক রোড নেটওয়ার্কিং, ট্রাফিক জ্যাম সলিউশন, মানে এই টাইপের কিছু জিনিস, এনভায়রনমেন্ট, বা কারো যদি হাওড় রিজনে বাসা হয় সেক্ষেত্রে ফ্লাড নিয়ে কোশ্চেন আসতে পারে, বা ফেনীতে যদি কারো বাসা হয় ফ্লাড রিলেটেড কিছু, সেক্ষেত্রে ওয়াটার বোর্ডে গাইডলাইন দিতে পারেন, ওয়াটার বোর্ড কি কাজ করছে ফ্লাড নিরসনের জন্য। তো এই টাইপের খুব বেশি যে টেকনিক্যাল হবে, ইভেন আপনি যদি সিভিলের সবার সাথে পরীক্ষা দেন সেক্ষেত্রে যে খুব বেশি টেকনিক্যাল হবে সেটা না, মোটামুটি জানলেই হবে। আর ল্যাব রিলেটেড কিছু জিনিস, ফিল্ড টেস্ট, স্পেশালি ফিল্ড টেস্ট গুলো, কারণ ফিল্ড টেস্ট কিন্তু সবাই মোটামুটি জানে। তো এই ফিল্ড টেস্ট গুলো একটু ভালো মতো পড়ে যাবেন, যেমন ব্রিকে ফিল্ড টেস্ট, সিমেন্ট কিভাবে বুঝবেন এটা ভালো সিমেন্ট, এরকম যে জিনিস করতে পারে যে বলো তো যে সিমেন্ট, তোমাকে 1 বছর সিমেন্ট দেওয়া হলো, তুমি কিভাবে বুঝবো এটা ভালো সিমেন্ট। তো এই টাইপের কোনো কোয়েশ্চেন পড়ে ফেলতে পারে কেউ। তো এইগুলো যদি আজকে দিতে না পারেন সেক্ষেত্রে এই জিনিসটাকে খুব নেগেটিভলি দেখা হবে। বিভিন্ন ধরনের টেস্ট। আচ্ছা,
নেক্সট। ভাইয়া স্যার আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে একটু বললে ভালো হতো। খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কথা বলছেন, টাইম ম্যানেজমেন্ট। বিশেষ রিটেন সিভিলে মানে ওয়ান অফ দ্য মোস্ট চ্যালেঞ্জিং থিংস যেটা, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। কারণ আপনাকে স্ট্রাকচার ওয়ান শেষ করার পরে খুবই কম টাইম পাওয়া যায়। তো এইদিকে স্ট্রাকচার ওয়ানটা কিন্তু খুব ভালো মতোই করতে হয়। টোটাল পরীক্ষা 4 ঘন্টা, সেক্ষেত্রে আপনাকে পার্ট ওয়ানে 2 ঘন্টা, পার্ট টু তে 2 ঘন্টা নেওয়া উচিত। বাট আমি সাজেস্ট করবো যে পার্ট ওয়ান আপনি 2 ঘন্টার চেয়ে 10-15 মিনিট বেশি নেন, সমস্যা নেই, কারণ আপনাদের স্ট্রাকচার ওয়ানটা ভালো মতো করতে হয়। তো ধরেন যে আপনি মোটা দাগে 2.5 ঘন্টা নেন হচ্ছে পার্ট ওয়ান, আর 1.5-2 ঘন্টা নেন হচ্ছে পার্ট টু, মানে 2 ঘন্টা 15 মিনিট পার্ট ওয়ানে নেন, 1 ঘন্টা 35 মিনিট পার্ট টু তে নেন। 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে আপনি ধরেন যে স্ট্রাকচারে নেন হচ্ছে হাইস্ট 1 ঘন্টা 10 মিনিট, আর বাকি দুইটা ধরেন যে 1 ঘন্টা 10 থেকে 15 মিনিট নেন, বাকি দুটো 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে মাত্র। আর ওইদিকে একটু ফাস্ট আগাতে হবে। স্ট্রাকচার টুতে আপনি হাইস্ট হচ্ছে 50 থেকে 55 মিনিট পাবেন, বা 1 ঘন্টা হাইস্ট। আহ আর বাকি দুটো হচ্ছে আপনি ধরেন যে 30 মিনিট করে শেষ করতে হবে। টাফ হয়ে যায় আর কি, মানে পরীক্ষা শেষ করাটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। আপনি স্ট্রাকচার ওয়ান যত সুইফটলি যত তাড়াতাড়ি করতে পারেন, আপনার পরীক্ষা কমপ্লিট পরীক্ষা শেষ করা তত পসিবিলিটি বাড়বে। এই জন্যই বলি যে আপনি ধরেন যে 10 নম্বর ছেড়ে দেন, সমস্যা নেই, যেগুলো পারেন না সেগুলো আগে আইডেন্টিফাই করেন। আপনি ফার্স্টে 5 মিনিট ভাবেন যে আপনি কতটুকু অ্যান্সার করবেন, কোনটা অ্যান্সার করবেন, কোনটা পরে কোনটা করবেন। এটা একটু মাইন্ড ম্যাপিং করে নেন। মাইন্ড ম্যাপিং যদি করা থাকে, এক্সাম দিতে খুবই সুবিধা হবে। আচ্ছা। হ্যাঁ, মশিউরে তো প্রিভিয়াস অনেক কোশ্চেন মানে অ্যান্সার ম্যাথ নাই, তো এই ক্ষেত্রে কি করবো? আহ যতটুকু আছে সেগুলো আগে শেষ করেন। আর রিসেন্ট কোনো আমি দেখবো না, আমি আসলে ট্রেনিং আছে তো, আমি দেখি এই উইকের বাসাকে আমি একটু সার্চ করবো না, বা প্রিভিয়াস কোয়েশ্চেন গুলো কিছু কোনোভাবে হেল্প করা যায় কিনা লাস্ট কয়েকদিন, আমি জিনিসটা দেখবো। আচ্ছা, আমি এর মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই, যারা হচ্ছে 46 রিটেন দেখেছিলেন, আপনাদের কিন্তু দুইটা এক্সাম বাকি ছিল। একটা হচ্ছে সেমিফাইনাল এক্সাম ওয়ান, আর হচ্ছে ফাইনাল এক্সাম। আমি এই উইকে একটা এক্সাম নিবো, ফ্রাইডেতে একটা কোশ্চেন দেবো, আর মানডেতে বা টিউসডেতে একটা কোশ্চেন দেবো। মানে দুটো পরীক্ষা দেন, জাস্ট মানে এখানে মার্কস ইম্পর্টেন্ট না, জাস্ট আপনি এটা প্রিপারেশন আর কি। ঠিক আছে। অনেকে এক্সামের কথা জিজ্ঞেস করছেন, আমি আসলে এখন কোনো ধরনের কোনো অ্যাডমিশন নিচ্ছি না, কারণ এই ট্রেনিং এর মধ্যে থাকে এটা, মানে একটা কমিটমেন্টে যাওয়া বা এরকম কোনো ইয়েতে যাওয়া কোনোভাবেই পসিবল হচ্ছে না আমাদের কারোর পক্ষেই। তো এক্সাম নিচ্ছি না, বাট আপনারা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন্স বা পিডিএফ থাকে আমাদেরকে নক করলে একটু ডিলে হবে, আমি আগে বলে রাখছি। যেহেতু আমাদের এখানে ফোন অ্যালাউড না, অনেক রেস্ট্রিকশন আছে, ডিলে হবে, বাট উইকেন্ডে হলে আমরা প্রোভাইড করবো। Hello, am I audible? ইয়েস আপু, ইউ আর অডিবল, ইউ ক্যান ক্যারি অন। আচ্ছা, আমি দেখলাম যে বিজয় একদম ডিটেইল একটা হচ্ছে আইডিয়া দিল মোটামুটি কিভাবে পড়াশোনা করা যায়। আমার মনে হয় ম্যাক্সিমাম যারা জয়েন করেছেন ওনারা মোটামুটি একটা আইডিয়া ওনাদেরও আছে যে অ্যাকচুয়ালি কিভাবে প্রিপারেশনটা নিতে হবে। আমরা কিন্তু মোটামুটি চেষ্টা করছি যাতে আপনারা কম সময়ে প্রিপারেশনটা নিতে পারেন, আপনারা যাতে ডিমোটিভেটেড না হন যে আমাদের সময় খুব কম, কি করব, প্যানিকটা যাতে না করেন। তো আপনাদের পক্ষ থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমরা ওইটার আনসার করে হচ্ছে পরবর্তী কথাবার্তাগুলো বলবো আর কি। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে ফিল ফ্রি টু আস্ক। এখানে কি মানে ওনাদেরকে কি হাত তোলার অপশন দিতে হবে বা বিজয় দেখতো? হাতের অপশন লাগবে না, আপনি যে কোয়েশ্চেন করতে চান খুব বেশি মানুষ তো নাই, আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন যে কোনো কিছু নিয়ে। হুম হুম হুম। আচ্ছা, আমি একটা আইডিয়া দেই আপনাদেরকে। আম, আমি জানি না এবার এবার হলো যে কম্পোজিশনটা কেমন আর কি, অর্থাৎ কোন ইয়াতে পোস্ট পোস্ট কতটা আছে, মানে রুটসে কত, পিডাব্লিউডি তে কত, এটা আমার অ্যাকচুয়ালি খেয়াল নাই। রোস্টার মোটামুটি পিডব্লিউতে অলমোস্ট 74টা মনে হয় সম্ভবত। রোজে মেবি হচ্ছে 33টা, পিডব্লিউতে 37টা। হ্যাঁ, এরকম।
তাহলে তো বেশ ভালো পোস্ট আছে। আমি বলবো হ্যাঁ ভালো। আপনারা প্রথমে টার্গেট রাখবেন, যেহেতু পোস্ট মোটামুটি বেশি আছে, আপনাদের প্রশ্নটা কিন্তু মডারেট হবে, মানে অনেক বেশি কঠিন হবে না। সো হুম। আপনারা ওই হিসেবে প্রিপারেশনটা নেবেন, এটা হচ্ছে প্রথম কথা। আর দ্বিতীয় কথা যেটা, সেটা হচ্ছে আমি যতবারই প্রিপারেশন নিছি, আমি জানি না বিজয় আমার সাথে অ্যাগ্রি করতেও পারে, আমি যতবারই প্রিপারেশন নিছি আমি একটা জিনিস দেখছি, আপনার স্ট্রাকচার প্রচুর সময় খেয়ে ফেলবে। সো আপনি যদি প্রিপারেশন নেওয়া শুরু করেন, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন স্ট্রাকচার পড়তে পড়তেই সময় চলে যেতে পারে। সো বুদ্ধিমানের কাজ হবে, আপনি যদি প্রিপারেশন শুরু করেন, তাহলে আহ, একটা টাইম ফ্রেম হচ্ছে আগে চিন্তা করেন যে এতদিনের মধ্যে আমি প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো, আপনারা কিন্তু প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড প্রিপারেশন নেবেন, ঠিক আছে? আপনারা চাইলে একটু নোট ডাউন করে রাখতে পারেন যে আমার স্ট্র্যাটেজিটা কেমন হতে পারে। আপনারা প্রথমে লিখে রাখেন যে আমি প্রিভিয়াস কোয়েশ্চেন বেসড প্রিপারেশন নিব। আমি আমার আজকে প্রথম কাজ হবে হচ্ছে প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো সব একসাথে হয় ডাউনলোড করে ফেলা বা একসাথে মানে হচ্ছে কালেক্ট করে ফেলা। আমি আপনাদেরকে যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে, আমার কাছে আমার একটা ড্রাইভে হচ্ছে আমি যেভাবে পড়েছিলাম সেগুলো হচ্ছে গুছানো আছে। সেখানে মনে হয় 44 পর্যন্ত প্রিভিয়াস ইয়ার মনে হয় সলভ করা আছে, এর পরেরগুলো আর এখানে সলভ করা নাই। আহ মানে এবং প্রশ্ন সম্ভবত ওই পর্যন্তই আছে, 44 পর্যন্ত আছে, এরপর মনে হয় নাই। তো এটা আমি আপনাদেরকে দিতে পারি। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এর পরেরগুলোকে কালেক্ট করে একসাথে করে আপনারা দেখতে পারেন, ঠিক আছে? 45 পর্যন্ত আছে এর। আচ্ছা, তাহলে তো হয়ে গেছে 45 পর্যন্ত, তো আপনারা তো 46-এর পরীক্ষা দিচ্ছেন। সো আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে, আচ্ছা আমি আপনাদেরকে এটা এখানেই শেয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে আমার নিজের, আমি যখন পড়েছিলাম ওটার ড্রাইভ লিঙ্ক আর কি। সো আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা প্রথমে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখবেন এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ওয়াইজ হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করবেন। অবশ্যই একদম বই থেকে ঘেটে শুরু থেকে শেষ পর্যন্ত সব দেখার কোনো দরকার নাই। আপনারা প্রিভিয়াস ইয়ার ঘেটে প্রশ্ন পড়া শুরু করবেন এবং প্রিভিয়াস ইয়ার ঘেটে যখন পড়বেন তখন একটা কাজও করবেন। আমি যে এখানে লিঙ্কটা দিলাম, এটা কি দেখা যাচ্ছে? না, মেসেজে কোনো লিঙ্ক আসতেছে না। দেখা আমি যাচ্ছে। দেখা যাচ্ছে তাই না? জেনারেলি এবার 45কে তেমন ফলো করিনি, 44 বা পূর্ববর্তী ধরন নিয়েছে, এবার টেকনিক্যালি এভাবে নেওয়ার সম্ভাবনা আছে। হোয়াটসঅ্যাপের ফাইলগুলো ডাউনলোড করা যাচ্ছে না, আবার দিলে ভালো হয়। অডিও প্রশ্ন করার অবস্থানে আমি মেসেজ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আমরা ফাইলগুলো আরেকবার দেওয়ার ব্যবস্থা করব। বিজয়ের কাছে যদি থাকে আরেকবার দিতে পারো, অথবা আমার কাছে যেগুলো আছে সেগুলো আমার এই ড্রাইভে আপলোড করা আছে, এগুলো আমি আরেকবার দিতে পারি। আম, আচ্ছা, সেকেন্ড অফ অল, আপনারা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে, এই যে আমি যে ড্রাইভটা শেয়ার করলাম না, এই ড্রাইভে গেলে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, সেটা হচ্ছে আমি সাবজেক্ট ওয়াইজ হচ্ছে ভাগ করে রাখছি, আপনারা একটু ড্রাইভটাতে ঢুকেন। আচ্ছা, আমি এখান থেকে হচ্ছে ইয়া করি, আমি এখান থেকে হচ্ছে হ্যাঁ, একটু দেখা যাচ্ছে। সাবজেক্ট ওয়াইজ আলাদা করা আছে। সাবজেক্ট ওয়াইজ আলাদা করা আছে, হ্যাঁ আমি এখান থেকে একটু স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, আমাকে একটু স্ক্রিন শেয়ার করার পারমিশন দাও। বিজয় মনে হয় এখন, হ্যাঁ দিচ্ছি আমি। এই যে স্বাগতার লেখা যেটা, হ্যাঁ আমি দিচ্ছি। ওকে, শেয়ার করতে পারবেন। পারবো? হ্যাঁ পারবেন। আচ্ছা, আমি জাস্ট একটা ছোট্ট জিনিস দেখাতে আচ্ছা, যাচ্ছি। আমি একটু ছোট একটা অ্যানাউন্সমেন্ট করে দিই। আমি যে গ্রুপে কিন্তু ওয়াটার রিসোর্সের যে ফাইলটা ছিল, মানে সবাই যেটা কমেন্ট ছিল ডাউন করে দিয়েছেন, আমি কিন্তু ড্রাইভ লিঙ্ক শেয়ার করছি। তো এখন হয়তো বা দেখতে পাওয়ার সমস্যা হবে না। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, আমি মূলত যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে আহ, আমি যে ড্রাইভ লিঙ্কটা দিলাম এখানে সাবজেক্ট ওয়াইজ ভাগ করা আছে, এবং সাবজেক্ট ওয়াইজ ভাগ করার সাথে আরেকটা ব্যাপারও আছে, এখানে হচ্ছে কিছু সাজেশন আছে। এই সাজেশন হলো যে আমার নিজের হাতে লেখা, আমার কাছে যেরকম মোটামুটি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে মনে হয়েছিল ওইভাবে লেখা। তো এনভায়রনমেন্টের জিনিসটা অনেক ছোটভাবে লেখা, ওটা দেখলে বুঝবেন না। আমি হচ্ছে স্ট্রাকচারে ঢুকলাম, ঠিক আছে? স্ট্রাকচারের সাজেশন। আচ্ছা, এখানে ব্যাপারটা কি দেখেন তো, ব্যাপারটা হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো ঘেটে 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 দেখছি এবং দেখে প্রশ্নগুলোকে এভাবে করে একসাথে সাজায় রাখছি। সাজায় রেখে আমার লাভটা কি হয়েছে, আমি দেখছি যে এই যে প্রশ্নগুলা, এর মধ্যে পার্থক্য আছে। আপনি দেখবেন যে একটা প্রশ্ন হচ্ছে এসএফডি বিএমডি, যেটা হলো আপনার ডিটারমিনেট সিস্টেমের হইতে পারে ইনডিটারমিনেট, এটা ম্যাক্সিমাম ইনডিটারমিনেটই হবে আর কি।
আম, তারপর হচ্ছে অথবা আপনার ওই যে কেটে সলভ করতে হবে, এই যে এখানে একটা হিঞ্জ থাকবে, কেটে সলভ করতে। সো আপনি যখন প্রথমে এই জিনিসটা একবার নিজের মতো করে দেখে ফেলবেন বা বানাই ফেলবেন, আপনি চাইলে এটাকেও প্রিন্ট আউট করে ফেলতে পারেন, কারণ এটা আপনার চোখের সামনে থাকাটা খুবই ইম্পর্ট্যান্ট আর কি। অথবা এটা আপনি নিজে হাতেও করতে পারেন, কোনো অসুবিধা নাই। তারপরে দেখবেন যে কিছু প্রশ্ন হচ্ছে স্লোপ ডিফ্লেকশনে। স্লোপ ডিফ্লেকশনটা অনেককে হচ্ছে যে তাদের একাডেমিক ইয়াতে করায় না। সো এটা হুম। আপনার হয়তো বা ইন্টারনেট থেকে একটু দেখে সলিউশনটা দেখে নিতে হতে পারে যে কিভাবে সলভটা করে। সলভটা কিন্তু বেশ ইজি, আর আপনি একবার দেখে নিলেই দেখবেন পারতেছেন। অথবা আমাদের কিছু ক্লাস ভিডিও আছে, এটা মনে হয় ফ্রি থাকলেও থাকতে পারে, থাকলে দেখতে পারেন। তারপর দেখবেন এখানে হচ্ছে কিছু ওই যে ডিফ্লেকশনের ম্যাথ আছে। ডিফ্লেকশনের ম্যাথগুলো অ্যাকচুয়ালি ভার্চুয়াল ওয়ার্ক প্রসেসে করে আর কি। তো এই যে ডিফ্লেকশনের ম্যাথ, এগুলোর প্রসেস হচ্ছে সেম, ওই যে ইউনিট লোড মেথডে করে মেইনলি ডিফ্লেকশনগুলো। হুম, হুম। তারপর হচ্ছে দেখবেন যে এখানে কিছু এরকম ট্রাস আছে। এই যে ট্রাসের ম্যাথের পরে হচ্ছে যে কিছু আপনার ফ্রেমের ম্যাথ আছে। হ্যাঁ, আরো মনে হয় কিছু ছিল। এই যে এই ম্যাথটা সম্ভবত হচ্ছে ওই যে এক 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 দুইটা ম্যাথ মনে হয় এখানে বাদ গেছে। এখানে হচ্ছে যে ওই যে কিছু আছে না, আহ আইএল আইএল আঁকতে দেয়, ওটা মনে হয় হুম, বাদ হুম। গেছে। এই যে এটা মনে হয় আইএলের ম্যাথ। সো এরকম ভাবে আপনি যখন ভাগ করে ফেলবেন, আপনি তখন একদম ক্লিয়ার কাট বুঝতে পারবেন যে এক্সাক্ট কোন ম্যাথটা আপনি পারেন আর কোন ম্যাথটা পারেন না। এবং এরপর আপনি ম্যাথ করা শুরু করবেন। আপনি কিন্তু একদম বই ধরে যদি এক থেকে শুরু করেন, আপনার জীবন শেষ হবে না। এটা কি গেল, এটা হচ্ছে স্ট্রাকচার গেল। এরপর আপনি এরকম ভাবে একইভাবে হচ্ছে আরসিসি তে আসেন, আপনাদের আজকের কাজ হবে এটা। আরসিসি তে আসেন, এখানেও এরকম ভাবে কিছু সাজেশন বানায় রাখছি। এই কাজটা যখন আমি নিজে করতেছিলাম, আমার কাছে মনে হয়েছে হুদাই করতেছি, বাট এরপর আমি গিয়ে দেখলাম যে এটা আমাকে হিউজ একটা হচ্ছে হেল্প করছে। উম এটা ওপেন হচ্ছে না কেন? আমার কি ইন্টারনেট কম নাকি? তারপর ডরমের ইন্টারনেটের সমস্যা। হ্যাঁ, আমার মনে হয় আপনি ডরমে আছেন নাকি চলে গেছেন? ডর্মে। এটা তো ছোট ফাইল, এই যে। আচ্ছা, আরসিসি তে আপনি দেখবেন যে আপনাকে আসলে কি ধরনের ম্যাথ বেশি করতে দিছে, ঠিক আছে? যেমন আপনি এখানে দেখতেই পাচ্ছেন আপনাকে আম, এই যে আন্ডার রিইনফোর্স বা ব্যালেন্সড রিইনফোর্স এই ধরনের ম্যাথ হচ্ছে করতে দিছে। হ্যাঁ, সরি, এটা একটু বেশি ছোট বড় হচ্ছে। আহ এটা এটা কি দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, তারপর এই যে দেখেন টিবিম, এটা ধরেন যে একটা থিওরি প্রশ্নই আসলে দিছে। তারপর হচ্ছে টেনশন ডায়াগ্রাম আঁকতে দিছে। হ্যাঁ, ফেলিয়ার অফ আরসি স্ট্রাকচার। সো এগুলো হচ্ছে যে আপনি আপনি মাথায় রেখে দিবেন যে আরসিসি তে আপনার কিছু ম্যাথও থাকতে পারে, আবার থিওরিও থাকতে পারে। সো আপনি ম্যাথ থিওরি মিলাই হচ্ছে প্রিপারেশন নেবেন। এইখানেও সেম, এই যে টি বিম থেকে যে প্রশ্নগুলো আসে, ডেফিনিশন থেকে প্রশ্ন আসে, এগুলো আমি এইভাবে জাস্ট নোট করে রাখছিলাম। কলাম থেকে কি ধরনের প্রশ্ন আসে, ফাউন্ডেশন থেকে কি ধরনের প্রশ্ন আসে, মানে একদম ছোট করে হচ্ছে নোট করে রাখছি যে এরকম ভাবে প্রশ্ন অ্যাকচুয়ালি আসছে। এবং আমি সলিউশনটা কোথায় পাবো ওটাও একটু করে লিখে রাখছি। আমাদের যে মশিউর রহমানের বই আছে না, মশিউর রহমানের বইয়ের কোন পেজে, ওটা হচ্ছে একটু করে লিখে রাখছি, মানে জাস্ট আপনার আইডিয়া পাওয়ার জন্য, যে আপনি যাতে সবগুলো একবার দেখতে পারেন, যে সবগুলো প্রসেস যাতে আপনার মাথায় একসাথে থাকে, এটার জন্য। আপনি দেখবেন যে এখানে অনেক প্রশ্ন রিপিট হয়, বা একই ধরনের প্রশ্ন একটু অন্যভাবে করছে, এটা হয়। সো এই জিনিসটা আপনি আপনার মতো করে একটু করে ফেলার চেষ্টা করবেন, কারণ আমারটা তো বোঝা যেতে পারে, বোঝা নাও যেতে পারে। আমার মনে হয় আপনারা মোটামুটি বুঝতে আচ্ছা, পারছেন। আমি আমি একটু কমপ্লিমেন্ট করি এটার সাথে। হুম মানে আপু যে কাজটা করছে আমি এটা নিয়ে হয়তো বা বলি নাই বা বলা উচিত ছিল। যাই হোক, আহ, এই কাজটা কিন্তু হয়তো বা সেম ভাবে না, বাট সিমিলার কাইন্ড অফ কাজ কিন্তু আমিও করছি। আর এই হুম কাজটা হুম। কাইন্ড অফ সবাই করে। আর হ্যাঁ, এই এটা জিনিসটা হচ্ছে খুবই আপনাকে ইম্পর্টেন্ট। আপনাকে এটার বেনিফিট আপনি পাবেন হচ্ছে পরীক্ষার আগের দিন, যখন হুম আপনি দেখবেন যে আপনার কাছে অনেক কিছু আছে। আপনি কি দেখবেন? আপনি 200 মার্কস স্ট্রাকচার দেখবেন, আরসিসি দেখবেন, আপনার কি দেখবেন? আপনার তো হুম হাজার হাজার কন্টেন্ট আছে। হুম। তো পরীক্ষার আগের দিন গিয়ে এটা কিন্তু একটা খুব বড় একটা অ্যাডভান্টেজ পাবেন। বড় একটা অ্যাডভান্টেজ। এবং এটা যখন করবেন তখন আপনি প্রিভিয়াস ইয়ারের আপনাকে কোনটা কোনটা হাতে সলভ করতে হবে আর কোনটা কোনটা আপনি দেখলেই হবে। আচ্ছা, এরপর যেটা আসতেছে সেটা হচ্ছে স্ট্রাকচার করার জন্য আপনি একদম জান প্রাণ দিয়ে ফেলবেন এমন না। আপনি প্রথমে চিন্তা করবেন হচ্ছে লোয়ার হ্যাঙ্গিং ফ্রুট যেগুলো, যেমন এই যে এনভায়রনমেন্ট, এখানে দেখবেন যে আপনার কিছু থিওরি কিছু ম্যাথ। থিওরি আপনার এখন দেখার দরকার নেই, থিওরি আপনি এমনি পারবেন। আপনি মাথায় রাখবেন যে থিওরি আপনি লাস্টের দিকে দেখবেন। প্রথমে আপনি ম্যাথগুলো বুঝে ফেলেন, ম্যাথগুলো বোঝার জন্য যদি কিছু হালকা পাতলা থিওরি লাগে সেটা দেখেন। ট্রান্সপোর্টেশনও সেম, আপনি দেখবেন যে থিওরি থেকে ম্যাথের কোয়েশ্চেন সেখানে কম। তার মানে ম্যাথগুলো আপনি একবারে বসে দেখে ফেলতে পারবেন, থিওরি একটু করে দেখে ফেলেন। একই কথা প্রযোজ্য হচ্ছে
ওয়াটারের জন্য। কিন্তু ওয়াটারে মনে হয় কিছু ম্যাথ আছে, ওই যে এটাকে কি ওয়াটার বলে, 50-50 ইরিগেশনের কিছু ম্যাথ আছে, ইরিগেশনের কিছু ম্যাথ আছে, এগুলোতে চ্যানেল একটু ডিজাইন। ইম্পর্টেন্স দিতে হবে। এবং এরপর আপনি দেখবেন আপনার আরসিসির সাথে তো প্রি স্টেজ চলে আসতেছে। এরপর হলো যে আপনার ওই যে ফাউন্ডেশন, আর একটা তো হচ্ছে স্ট্রাকচার। এবং আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে স্ট্রাকচারের প্রত্যেকটা মানে টপিক অনুযায়ী থিওরির দিকে মাথা দেবেন, স্ট্রাকচারে খুব একটা থিওরি নাই। প্রত্যেকটা টপিক ওয়াইজ আপনি যাতে একটা করে ম্যাথ হাতে করেন, আই থিঙ্ক দ্যাট ইজ এনাফ, মানে এনাফ ফর প্রিপারেশন। এবং সয়েলে অনেক ম্যাথ আছে যেগুলোর জন্য আপনাকে সূত্র মুখস্থ রাখতে হয়, এগুলো চেষ্টা করবেন হচ্ছে একটু হাতে লিখে করার। তাহলেই আমার মনে হয় একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এবং আম, আরেকটা জিনিস আমি বলবো, আপনারা অবশ্যই অবশ্যই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করার দিকে মনোযোগ দিবেন, কারণ প্রিভিয়াস ইয়ারের থেকেই হচ্ছে অনেক প্রশ্ন রিপিট করে। এবং আপনাদের আমি চিন্তা করতেছি যে আপনাদের প্রশ্নটা মডারেট লেভেলের হতে পারে। মডারেট লেভেলে হলে যেটা হয় সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের থেকে বেশ কিছু প্রশ্ন চলে আসে। কিছু প্রশ্ন আপনি দেখবেন একদম নতুন, আমরা কিন্তু একদম নতুন কিছু প্রশ্ন ফেস করছিলাম, তাই না? হুম একদম হুম নতুন হুম। কিছু প্রশ্ন, আপনি এটার পিছনে একদম সময় নষ্ট করবেন না, একদম সেটাই নতুন। সেটাই কিন্তু আমি আপনাদেরকে বলছি যে পরীক্ষার শুরুতে আপনি কিন্তু দেখবেন যে কোনগুলো মানে একদমই পারবেন ওইটা না, আপনি এরকম আনসার 8-10 নম্বর 10-12 নম্বর ছেড়ে দেন, সমস্যা নেই তো। করুন। আপনি যদি দেখেন আপনার কিন্তু প্রত্যেকটা সেগমেন্ট আলাদা, যেমন স্ট্রাকচারের সেগমেন্ট, আরসিসি সেগমেন্ট আলাদা। আপনি দেখবেন যে সাপোজ আপনার একটা আরসিসির ম্যাথ হচ্ছে যে একদম অপরিচিত আসছে, যেটা আপনি দেখছেন যে ব্যাটে বলে মিলতেছে না, কোনো একটা কিছু নিয়ে আপনার এখানে কনফিউশন হয়ে গেছে, কেমনে মিলাবেন বুঝতে, আপনি হাইয়েস্ট চেষ্টা করবেন থিওরির আনসার করে ফেলা। কিন্তু স্ট্রাকচারে যদি আপনার একদমই অপরিচিত ম্যাথ আসে, যেমন অনেক সময় হচ্ছে কেবলের ম্যাথ চলে আসতে পারে, তাই না? এটা একদমই হুম হুম অপরিচিত হয়ে যাবে হুম আমাদের হুম জন্য। হুম। তো একদমই যদি অপরিচিত হয়ে যায়, এটা চিন্তা করবেন যে অনেকেই পারবে না, আপনি ওটা ছেড়ে দেন, অসুবিধা নেই। না, এরকম অপরিচিত থাকবে হাইস্ট, মানে স্ট্রাকচারের কথা বলতে বলে হাইস্ট 10 মার্কস। হুম। আপনার তো বাকি যে 3টা টপিক ছিল, ফ্লেক্সিবিলিটি মেথড, মোমেন্ট ডিস্ট্রিবিউশন আর হচ্ছে স্লোপ ডিসপ্লেশন, এখান থেকে তো অলমোস্ট 30 মার্কসের কোশ্চেন চলে আসে। চলে আসতেছে, হ্যাঁ। 25 থেকে 30 নম্বরের কোশ্চেন এখান থেকে চলে আসে। চলে আসতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনারা যেহেতু আমাদের ফ্রি গ্রুপগুলোতে মোটামুটি সবাই আছেন, আপনারা যেটা চেষ্টা করবেন, আপনারা সবাই মিলেমিশে হচ্ছে প্রবলেম সলভ করেন। প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সবাই মিলে সলভ করেন, সলভ করে একজন আরেকজনের সাথে শেয়ার করেন। তাহলে দেখবেন যে আপনারা অনেকেই মানে এই অ্যাডভান্টেজটা নিজেরাই হচ্ছে পাবেন। ধরেন যে প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্ন হচ্ছে যে আপনি সলভ করছেন, বাকিদের সাথে আলোচনা করছেন, আরেকজন হচ্ছে আরেকটা সলভ করছে, এরকম ভাবে গ্রুপে ভাগ করে হচ্ছে সলভ করে ফেলেন। তাহলে যেটা হবে, আপনার নিজেরও মোটামুটি হচ্ছে করা হয়ে যাবে, আরেকজন করতেছে, এটাও আপনার জন্য একটা ইন্সপিরেশন হবে। ঠিক আছে, আমরা মনে হয় এই ধরনের কিছু কাজ করছিলাম যখন আমাদের পরীক্ষা ছিল। মানে হ্যাঁ হ্যাঁ একচুয়ালি হ্যাঁ হ্যাঁ। আমরা এই আমাদের সময়টা পাইছিলাম, অন্য সময় পাই নাই, আপনারা মোটামুটি একটা ভালো সময় পাইছেন। এর আগের ব্যাচ কিন্তু পাই নাই, মনে হয় 3 দিনের না, আমরা ব্যাপার। তো আপু মানে আমাদের সময় তো কিছুই ছিল না, সত্যি কথা বলতে আমরা তো মানে গুছাইতেই তো একসাথে চলে গেছে। চাইতে অনেক সময় চলে গেছিল, তবে একটা ভালো জিনিস ছিল যে আম, অনেকে মিলে হচ্ছে যে কিছু মানে হচ্ছে সলিউশন করে করে আপলোড দিচ্ছিল। তবে আপনি দেখবেন যে এই হেল্পটা আপনার স্ট্রাকচারেই মোটামুটি লাগে, কারণ হচ্ছে স্ট্রাকচারের প্রশ্নগুলো বেশ বড় হয়। এবং কিছু প্রবলেমের সলিউশন, যেমন আপনার মেইন টার্গেট থাকবে কি, স্ট্রাকচারে কিন্তু এসএফডি বিএমডি ড্র করতে হয়, ঠিক আছে? তো এসএফডি তো মোটামুটি হয়ে যায়, কিন্তু বিএমডি যদি না মিলে তার মানে ম্যাথটা হয়নি। এই যে ডিলেমাটা, আপনি দেখবেন যে অনেকে সলভ করে ফেলছে, বা সে নিজেই জানে না যে এখানের ভিতরে একটা ভুল আছে। আপনি আবার ওই ভুলটাই শিখে ফেলতেছেন কিনা, এখানে একটু খেয়াল রাখা লাগবে। এই জিনিসটার জন্য আপনারা যেটা কাজ করবেন সেটা হচ্ছে যে এই যে প্রবলেম সলভ গুলো গ্রুপে আপলোড করেন, নিজেরা আলোচনা করেন। যখন একজন সলভ করছে, আরেকজন ওটা দেখে করতেছে বা নিজের মতো করে করতেছে, দেখবেন যে ভুলটা ধরা পড়ছে। আমাদের সময় এরকম প্রচুর হয়েছিল, আমার একটা ফ্রেন্ড ছিল, তারপরে এই যে বিজয় ছিল। আমরা হচ্ছে দেখছি, আমি আমি আমার ওই ফ্রেন্ডের সাথে কি হয়েছে সেটা একটু বলি। আমরা হচ্ছে ডিফ্লেকশনের একটা ম্যাথ করতেছিলাম। এটা সম্ভবত এরকম একটা ম্যাথ ছিল যে পি একটা হুম লোড হুম। হচ্ছে দেওয়া আছে কোনো একটা পয়েন্টে, এটা হয়তো বা কোনো একটা এন্ডে দেওয়া আছে, এবং আমাদেরকে বের করতে বলছে যে পি এর মান কত হলে হচ্ছে ইয়াটা জিরো হবে, সামথিং Zero এরকম হবে। হ্যাঁ ছিল। হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি সেম ম্যাথ, দুইটা অ্যান্সার আসছিল, 360 720। হ্যাঁ, এখন এটা হচ্ছে যে মানে খুবই কনফিউজিং, কারণ এক একজন এক এক ভাবে করতেছিল, একজন করে আপলোড দিছে। আমি যেটা দেখছিলাম সলিউশন, সেই সলিউশনটা অ্যাকচুয়ালি ভুল ছিল, কিন্তু এটা প্রথমে কেউ বুঝে নাই যে এখানে ভুল আছে। ওই ওয়াইজ হচ্ছে যে করে ফেলছে মানুষজন, তারপরে গিয়ে উদ্ঘাটিত হয়েছে যে ও না, এখানে তো ভুল আছে।
সো এই জন্যই আমি আপনাদেরকে বলতেছি আপনারা মানে স্ট্রাকচারটা মোটামুটি স্ট্রাকচার আরসিসির গুলো মোটামুটি মিলাই ঝিলাই করেন। তারপরে আরো একটা এরকম প্রবলেম ছিল, এনভায়রনমেন্টে মনে হয় লেগুন নিয়ে একটা ম্যাথ ছিল, লেগুনের একটা ম্যাচ ছিল, এরিটেড হ্যাঁ, এরিটেড এডিটেড লেগুনের, হ্যাঁ। একটা হচ্ছে মনে হয় আমি বলি কতগুলো অ্যালকালাইন অ্যালকালাইন না সরি ওই যে আহ, ভুলে গেলাম, আমি ম্যাপটার নাম ভুলে গেলাম, যেখানে হচ্ছে ওই যে ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম এই হ্যাঁ হ্যাঁ ধরনের হ্যাঁ, হচ্ছে আয়ন গুলো আলাদা করে করে যে বিশ্লেষণ করে ওটা কি বলে, লাইম সোডা প্রসেস বলে না? আমার ঠিক মনে নেই, প্রশ্ন দেখতে হবে আর কি। প্রশ্নটা একটু দেখতে হইতো। ওই যে ওই প্রসেসটাতে হলো যে আপনার একটা খার পানিকে কিভাবে হচ্ছে যে সফটেন করা হবে এই ধরনের একটা প্রসেস। তো ওইখানে কি পরিমাণ হচ্ছে সোডা লাইম হচ্ছে লাগবে এই ধরনের একটা প্রশ্ন ছিল। আহ এইখানে হচ্ছে আপনার এটা হচ্ছে নেট থেকে দেখে হচ্ছে করছে। আরেকটা ছিল ট্রান্সপোর্টেশনে একটা প্রশ্ন ছিল, ওই প্রশ্নটা একদম নতুন একটা প্রশ্ন ছিল। তো এখন ওই প্রশ্নটার সলিউশনও মানুষজন ওই যে চেক থেকে দেখে করছে, কিন্তু ওই সলিউশনটা অ্যাকচুয়ালি 100% ঠিক ছিল কিনা কেউ জানে না। এই ধরনের কিছু কনফিউজিং প্রশ্ন থাকবে, হ্যাঁ, হুম ওগুলো হুম যেটা হুম। আপনাদেরকে ট্রাই করতে হবে আপনারা সবাই মিলে সলিউশনটা করেন। একজন হয়তো বা বের করছেন, দুইজন হয়তো বা এটা নিয়ে আলোচনা করতেছেন যে এইভাবে হওয়া উচিত বা এইভাবে হওয়া উচিত, তখন দেখবেন যে মোটামুটি একটা সলিউশন হচ্ছে দাঁড়ায় গেছে। এমন না যে আমরাও সবগুলো সলভ করতে পারবো, এমনও কিন্তু না। ঠিক না আছে, সেটাই, মানে আপনারা দিলে আমরা দেখে হয়তো বা একটা আইডিয়া দিতে পারবো যে এটা কি ঠিক হচ্ছে নাকি হচ্ছে না। বুঝতে পারছেন? তো আপনাদের অংশগ্রহণটা বা আপনাদের নিজেদের হচ্ছে যে এখানে কাজ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি আজকের সেশনটা কিন্তু মূলত এই কারণেই যে আপনারা যাতে নিজেরা সলিউশনের দিকে আগান বা আপনারা যাতে পড়াশোনাটা শুরু করে দেন, কিভাবে শুরু করবেন সেটা ধরায় দেওয়াটা হচ্ছে আমাদের ইন্টারেস্ট ছিল আর কি। আমি জানি না কতটুকু উপকৃত হচ্ছেন। একটা একটু কোশ্চেন করি, সেটা হচ্ছে এখানে যেটা আপনার কোশ্চেন অ্যানালিসিস করা, সেটা আসলে কোন বিশেষ পর্যন্ত আপডেট করা আপনার? এটা হচ্ছে আমি 44 যখন দিয়েছিলাম ওই পর্যন্ত। আপনারা দেখলেই একটু দেখলেই বুঝতে পারবেন, ওখানে লেখা আছে। আহ দাঁড়ান আমি একটু ঢুকে দেখি। যদিও হিজিবিজি লেখা বাট মোটামুটি লেখা আছে আর কি। ও না, এখানে আবার লিখি নাই। 44তম পর্যন্ত আপডেট করা, কারণ আমি তো 45 দেই নাই, 44 দিছিলাম, এই পর্যন্ত আপডেট করছি। আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আহ 45 পর্যন্ত আপডেট করে ফেলতে পারেন, এখানেও লিখতে পারেন, এটা প্রিন্ট আউট করেও নিতে পারেন, অথবা আপনারা হাতেও লিখতে পারেন। বাট ইট উইল গিভ ইউ না আপনারা নিজে করেন, আমি আমি একটু সাজেস্ট যে করি, করেন, হ্যাঁ আমি আপনারা এটাই নিজে করেন, এটা এটা মানে মোর ফ্রুটফুল। মোর আপনারা ফুড। হ্যাঁ হ্যাঁ, মানে আমরা সবসময় কিন্তু এই কাজটাই করছি, মানে ইনিশিয়েটটা নিজে করেন, তারপর হচ্ছে বাকি চৌথা পাতে এগুলোর হেল্প করেন। হুম অ্যাটলিস্ট রোড ম্যাপিংটা আপনি আপনার ওয়েতে কোনটা থেকে কি কিরকম আসছে, আপনি যদি ইভেন কোয়েশ্চেনটাও দেখেন আপনার কিন্তু একটা আইডিয়া হচ্ছে যে এই টপিকটা থেকে এরকম আসছে। হুম। এবং আমি বলবো যে আপনারা একটু সময় দিয়ে এটা করেন, কারণ হচ্ছে আপনাদের এবার মোটামুটি ভালো একটা মানে আহ মানে পোস্ট আরেকটা জিনিস হচ্ছে, এটা কিন্তু মানে কাইন্ড অফ আপনাদের জন্য মানে এইরকম অপরচুনিটি অনেক দিন পর পর আসে, মানে এরকম ধরেন যে রোসেন হায়ার্সে 33টা, পিডব্লিউডিতে 37টা, এরকম লাস্ট মেবি ছিল হচ্ছে 38 ডিটেলসে, যেখানে সেখানে আর একটু বেশি ছিল, পিডব্লিউডিতে 61 জন আর রোসে হচ্ছে 33 জনের মতো ছিল। মানে হুম দেখেন প্রায় 7-8 বিসিএস পরে গিয়ে কিন্তু এরকম এরকম একটা 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 opportunity আসবে। অপরচুনিটি আসছে, তাও আবার দেখা যাবে 5-6 বিসিএস পরে গিয়ে আসবে। কারণ হুম এই ডিপার্টমেন্ট গুলো নেচার এরকম যে আপনার একটা ব্যাচ চলে যায়, একটা ব্যাকএন্ড হয়, সেই ব্যাকএন্ডটাকে ফিল আপ করার জন্য বড় একটা সার্কুলার আসে, বা পোস্ট ক্রিয়েট হয়, সেই পোস্ট ক্রিয়েট করার জন্য বড় সার্কুলার আসে। তো আমাদের হুম। ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ারে কিন্তু নেচারটা হচ্ছে সবসময় ছোট ছোট নিয়োগ হয়। আপনারা কিন্তু এটা একদমই চিন্তা করবেন না যে ধরেন যে আচ্ছা এই বছর ছেড়ে দিই পরের বছর দেখবো, এটা মাথায় আইনেন না, কারণ এর পরের বার এত বড় সার্কুলার নাইও। 45-এ তো সরি 47-এ তো একজন, তাই আসলে না? শুধু নাই, 15 জন টোটাল আপনাদের, মানে তাও ম্যাক্সিমাম টেকনিক্যাল। এটাই। পিডব্লিউডিতে 5 জন মনে হয় 47-এ, হ্যাঁ রোস্টার মনে হয় এরকমই 2-4 জন হবে। হ্যাঁ, সো এটা মাথায় আনেন না, আপনারা মাথায় রাখবেন যে যা করার এবারই করতে হবে। আর যদি ধরেন আপনার একটা পোস্টে চলে আসলো, তাহলে এটা কিন্তু আপনার পরবর্তী বিসিএস একটা হচ্ছে হেড স্টার্ট দিবে। সো এইভাবে মাথায় রেখে হচ্ছে প্রিপারেশনটা তারপর মানে আরেকটা জিনিস
জানার ছিল, সেটা হচ্ছে যে ধরেন স্ট্রাকচার একটা ম্যাথ আমি মোটামুটি সময় লাগে করলাম, এসএসবি ঠিক আছে, দেখা যাচ্ছে বিএমডি তে কিছু একটা মানে সমস্যা হচ্ছে, মানে এটা কি এইভাবে রেখে বাকিটুকু আগানো বেটার, নাকি এটা তো সে পিছনে গেলে অনেক কিছু ক্যালকুলেশন ব্যাক থাকে, শেষে যায় যদি কোনো কারণে ইস্যু হয় একটা গোটা স্ট্রাকচার ম্যাথ শেষে না হচ্ছে, ওটাকে কিভাবে রাখা উচিত? আমি একটু অ্যাড্রেস করব, আমি কি অ্যাড্রেস করব? হ্যাঁ হ্যাঁ যাবো, বলেন, আপনি বলেন। আচ্ছা, আমার সাথে এখানে বিজয় একটু ডিফার করতে পারে। আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি স্ট্রাকচারের ম্যাথ সবার শেষে করতাম। সবার শেষে করতাম এই কারণে আমার কাছে মনে হতো ইন এনি কেস আমার যদি স্ট্রাকচারের ম্যাথটা ভুল হয়ে যায়, আমি যে এতক্ষণ সময় নষ্ট করলাম এটা আমার জন্য একটা ফুল ডিসঅ্যাডভান্টেজ। আমাকে সে হয়তো বা এসএফডি পর্যন্ত হাফ মার্কস দিবে কিনা আই এম নট শিওর, কিন্তু বিএমডি না মিললে এবং ডায়াগ্রাম আঁকতে না পারলে কিন্তু আমাকে ফুল মার্কস একদমই দিবেন। তো আমার জন্য সাপোজ হচ্ছে একটা প্রশ্নের 10 মার্কস আছে, সো এসএফডি পর্যন্ত করলে সে আমাকে 5 দিবে কিনা এটা কিন্তু আমি শিওর না। তো আমি ধরলাম যে 1-2 মার্কসের জন্য আমি এতগুলো কষ্ট করবো কেন। আমি যেটা করতাম আমি প্রথমে অন্যগুলো করে ফেলতাম, স্পেশালি আপনার এই যে জিওটেক যেটার আমি হচ্ছে সূত্র ভুলে যেতাম, তারপর হচ্ছে এই যে ওয়াটার, তারপর হচ্ছে ট্রান্সপোর্টেশন এনভায়রনমেন্ট, হ্যাঁ এগুলোর ম্যাথগুলো আমি করে ফেলতাম আগে। এরপর গিয়ে হচ্ছে আমি স্ট্রাকচার ট্রাই করতাম। মানে আরসিসিও করে ফেলতাম, আরসিসিও করে ফেলার পর হচ্ছে আমি স্ট্রাকচার ট্রাই করতাম। স্ট্রাকচারে যদি আমি দেখতাম যে আমার কোনো একটা কারণে বিএমডি মিলে নাই, আমি ওটা ওখানেই ছেড়ে দিতাম। ওটা আমি দেখবো কখন, আমার একদম লেখা শেষ হয়ে গিয়ে আমি যদি বসে থাকি তখন। এরপর আমি কি করতাম, থিওরি গুলো লিখে ফেলতাম। থিওরি লিখে ফেলার পরে আমার হাতে যে সময়, আপনারা কিন্তু টাইম বাজেটটা আগে করে ফেলবেন, টাইম বাজেটটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখবেন আপনাদের 6টা টপিক এবং আপনাদের হাতে হচ্ছে 4 ঘন্টা টাইম, এবং আপনারা প্রত্যেকটা টপিকে কিন্তু স্ট্রাকচারে দেখবেন আপনার 1 ঘন্টার উপরে চলে যাচ্ছে। এটা কখনোই করা যাবে না। এই জন্য আপনার প্রথম মোটামুটি 2 ঘন্টার মধ্যে, প্রথম 2 ঘন্টাও আমি বলবো না, প্রথম 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার স্ট্রাকচার ব্যতীত বাকিগুলোর ম্যাথগুলো শেষ করে ফেলতে হবে। হ্যাঁ, ম্যাথ শেষ করে থিওরির দিকে চলে যেতে হবে, অথবা আপনি ম্যাথগুলো শেষ করে ফেলে তারপর হচ্ছে স্ট্রাকচারে অ্যাপ্রোচ করতে পারেন। ঠিক আছে, 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে বাকিগুলোর ম্যাথ শেষ করে তারপর হচ্ছে আপনি স্ট্রাকচারটা ধরতে পারেন। এবং স্ট্রাকচারে যদি এরকম হয় যে আপনি কোনো একটা পয়েন্টে আটকায় গেছেন, ওটা ওখানে রাখবেন, রেখে আপনি বাকিগুলো শেষ করে তারপর হচ্ছে কি থিওরিটা শেষ করে দেন, আপনার হাতে যদি টাইম থাকে আপনি দেন ওটাকে কিছুটা, যদি কিছু একটা করতে পারেন খুবই ভালো, আর না করতে পারলে ওখানে ছেড়ে দেন। কারণ স্ট্রাকচারের সমস্যাটা কোথায় আমি আপনাকে বলি, সাপোজ আপনি স্লোপ ডিফ্লেকশন ম্যাথ করতেছেন, আমি আমার এই লাস্টে 43-এ যেটাতে আটকাইছি সেটাই বলি, স্লোপ ডিফ্লেকশন ম্যাথ করতেছেন, ঠিক আছে। আমার কাছে কেন জানি মনে হলো 43-এর যে স্লোপ ডিফ্লেকশন ম্যাথের যেটা দিছে আর কি, হ্যাঁ ওইখানে কি জানি একটা সমস্যা হয়েছে। ওই কি জানি একটা সমস্যার কারণে আমার ম্যাথে আমার মনে হলো যে মোটামুটি আমার এসএফটি পর্যন্ত মিলছে, বিএমডি মেলা নেই, দ্যাট মিনস অ্যাকচুয়ালি আমার এসএফডিও মেলা নেই। কারণ আপনার বিএমডি মিলছে মানে আপনার ফুল ম্যাথ মিলছে, আর বিএমডি মেলা নেই মানে অ্যাকচুয়ালি এখানে গোড়ায় কোনো একটা জায়গায় গলত আছে, গোড়ায়ও গলত থাকতে পারে, মাঝেও গলত থাকতে পারে, ইউ ডু নট নো। সো আমি কিন্তু ওটার পিছনে আর বেশি একটা টাইম দিই নাই, আমি চেষ্টা করছি কি বাকিগুলো করে ফেলার ঠিক মতো করে আর কি, যতটুকু পারা যায়। সো আপনার যে মিলতেছে না, এটা কোথায় মিলতেছে না, এটা যদি আপনি ওই ম্যাথটাতে খুব ভালো না হন তাহলে কিন্তু আপনার জন্য বের করাটা খুবই টাফ। আমি এটার পিছনে কিছুক্ষণ সময় দিছি, কিন্তু আমি দেখলাম যে আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না, আমার আমার মনে হচ্ছিল যে আমি হয়তোবা মানে বেসিক কোনো একটা জায়গায় ভুল করতেছি যে কারণে এই জিনিসটা মিলতেছে না। দ্যাটস ওয়াই আমি কিন্তু ওটার পিছনে আর খুব একটা সময় দিই নাই। সো আপনারা প্রথমে চেষ্টা করবেন, যেমন স্লোপ ডিফ্লেকশন মেথড আপনি যখন পড়তেছেন, আপনি চেষ্টা করবেন হচ্ছে ওটার বিভিন্ন ধরনের ম্যাথে এটাকে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেটা শিখে ফেলার। এমন না যে আমি একটা প্রসেসই শিখছেন, আপনি কিন্তু কয়েকটা প্রসেস মানে ওইটা কয়েক ধরনের ফ্রেমে অ্যাপ্লাই করার জন্য চেষ্টা করবেন আর কি। যদি অ্যাপ্লাই করতে পারেন খুবই ভালো। ও আচ্ছা, এগুলো চেক করার জন্য মানে একটা স্ট্রাকচারের এসএফডি বিএমডি দেখতে কেমন হবে এটা চেক করার জন্য অনলাইনে কিছু টুল আছে না, এই যে হুম, বিম, হুম। এটা কি আমাদেরকে সলিউশন দেয়? সব ওগুলো দেয় না, মানে এত কমপ্লেক্স যেগুলো আছে সেগুলো পারে না। মানে ফ্লেক্সের আবার দেয় না। হ্যাঁ আমার হ্যাঁ, কাছে মনে হয় এই পেজ স্ট্রাকচার চায়। প্রিপারেশনটা একটু গতানুগতিক নেই ভালো, কারণ হচ্ছে অনলাইন বা মেসেঞ্জার হিসেবে ট্রাস্টেড না, এটা একটা হুম, সমস্যা। প্লাস হচ্ছে মানে আপনারা চাইলে চ্যাট জিপিটি টাইপের কোনো কিছুকেও দিয়ে দেখতে পারেন, বাট আই এম নট শিওর যে এটা এত কমপ্লেক্স জিনিসের না, সলিউশন। চ্যাটজিপিটি এত কমপ্লেক্স অ্যান্সার দিতে পারবে না। মানে আমি দেখছি, মানে সে কিছু আইডিয়া দিবে, মানে কিছু ধরনের ফর্মুলা লিখে দিবে বা প্রসেস লিখে দিবে। কিন্তু আপনাকে মানে যদি এক্স্যাক্টলি এসএফডি বিএমডি চেহারাটা না দেয়, আপনি কিন্তু বুঝতেছেন না আপনি ভুল করছেন না শুদ্ধ করছেন। সেই জন্য হুম এখানে হুম আপনার হুম
টোটালি নিজেরা এই জন্য আলোচনা আমি যেহেতু স্ট্রাকচারাল ক্লাসগুলো আপনাদের সাথে সবসময় ছিলাম, আমি আমার একটা সাজেশন দিচ্ছি, সেটা হচ্ছে আপনাদের যাদের হচ্ছে এসিডি বিএমডি তে সমস্যা হচ্ছে, আপনারা ফার্স্ট হচ্ছে বিমের এসিডি বিএমডি করেন, আধা বেলা সময় নেন, ওই আইডিয়াটা ক্লিয়ার করেন আগে, যে কিভাবে এসিডি থেকে বিএমডি তে কনভার্ট করবেন, বা হচ্ছে রিয়েশন কিভাবে বের করবেন। অনেকে আছে, আমি ক্লাসে পাইছি এরকম যে রিয়েশন বের করতে পারতেছেন না, পরীক্ষা খাতা তো দেখি, তো দেখি যে রিয়েশন যদি বের করতে না পারেন, আপনাকে জিরো ছাড়া কোনো মার্ক দিবে না। তো মানে আপনি ইভেন আপনি পুরো ম্যাথ পারেন, বাট রিয়েকশনে ভুল করলেন, আপনাকে তো মার্ক দেওয়ার তো জায়গা নাই, আপনার তো মানে পুরো ম্যাথের চেয়ারই চেঞ্জ হয়ে যাবে। তো আচ্ছা, এখানে এই একটা গুরুত্বপূর্ণ কথা বলতে আমি ভুলে গেছি। প্রথমত, আপনারা কিন্তু ম্যাথের স্টেপ বাদ দিতে পারবেন না। এই যে বিজয় একটা গুরুত্বপূর্ণ কথা বলছে কিন্তু, এই যেমন সাপোজ আপনি স্ট্রাকচারের ম্যাথ শুরু করছেন, আপনি সলিউশন করা শুরু করছেন, হ্যাঁ, আপনার কিন্তু সলিউশনে ধাপে ধাপে আসতে হবে। যেমন এই যে মশিউর রহমানের বই আছে, ওইখানে দেখা যায় যে ছোট করে কেমনে জানি সলভ করে ফেলছে, হ্যাঁ কেমনে হ্যাঁ, মানে একটা সলভ করে ফেলছে, জাস্ট অ্যান্সার লিখা। এটা একদমই করা যাবে না। এই জিনিস একদমই বর্জন করতে হবে। আপনাকে শুরু থেকে স্টেপ বাই স্টেপ, দরকার হলে আপনি খাতায় করার সময় স্টেপ 1 স্টেপ 2 এভাবে লিখেন। আমি মনে হয় আপনাদেরকে যে লিঙ্কটা দিছি, এখানে যদি আপনারা স্ট্রাকচারে ঢুকেন, এখানে আমি যে কিছু সলিউশন করছি, যেমন স্লোপ ডিফ্লেকশন মেথডে যে সলিউশনটা আছে, সলিউশনে সম্ভবত স্টেপ 1 স্টেপ 2 এভাবে লেখা আছে। মানে স্টেপ 1-এ আপনি হচ্ছে ফাইন্ড দ্য ফিক্সড এন্ড মোমেন্ট। তো এই যে ফাইন্ড দ্য ফিক্সড এন্ড মোমেন্ট, এটা আপনি হচ্ছে প্রত্যেকটার জন্য ফিক্সড এন্ড মোমেন্ট আলাদা আলাদা ভাবে লিখে লিখে উম, তারপর হচ্ছে আপনি মানে হচ্ছে যে মানটা বসিয়ে তারপর হচ্ছে যে সলিউশনে যাবেন। স্টেপ বাই স্টেপ করা লাগবে। স্টেপ যদি আপনি বাদ দেন, ওইখানের জন্য আপনাকে 10-এর জায়গায় হচ্ছে মানে 10-এ 10 তো হয়তো বা দিবে না আপনাকে। সাপোজ অ্যাকচুয়ালি ধরেন আপনি একদম ফুল অঙ্কটা করছেন, আপনাকে হয়তো বা দেওয়ার কথা 8, এটা আপনাকে কমায়ে 6 করে দিবে, কারণ আপনি কিছু স্টেপ লিখেন নাই। এটার জন্য কিন্তু মার্কস কাটা যাবে। সো আপনারা যেটা চেষ্টা করবেন, স্ট্রাকচারের সব যে কোনো ম্যাথেই এটা অ্যাপ্লিকেবল, আপনাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ করতে হবে। সো আপনার প্রথম টার্গেট হবে যে আপনি প্রত্যেকটা ম্যাথ দেখার সময় স্টেপ বাই স্টেপ আসতেছেন। এটা হচ্ছে প্রথম কথা। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আপনি বুঝতেছেন না কিভাবে সলিউশন করবেন। আপনার প্রত্যেকটা ম্যাথের সলিউশনের জন্য আপনার কিন্তু অনলাইনে এনাফ কন্টেন্ট আছে, আমাদেরও কন্টেন্ট আছে। আর এমনি আপনি ইউটিউবে সার্চ দিলে এনাফ কন্টেন্ট আছে, সেখানে কিন্তু আপনাকে স্টেপগুলো দেখাচ্ছে। আপনি দরকার হলো ওই অনুযায়ী খাতায় নোট করেন স্টেপগুলো, ওই অনুযায়ী স্টেপ ওয়াইজ আপনাকে শিখতে হবে। আপনি পরীক্ষার হলে যখন করবেন স্টেপ ওয়াইজই করবেন। এটাই হচ্ছে প্রসেস। আপনি যদি স্টেপস বাদ দেন, কোনো একটা জিনিস না করেন, সেই অনুযায়ী কিন্তু আপনার অ্যাকচুয়ালি মার্কস কম আসবে। সো এটা কখনোই করতে যাবেন না। আপনি এত কষ্ট করে সলিউশন করবেন, তারপরে স্ট্রাকচারের লাস্টে কিন্তু এসএফডি বিএমডি ডায়াগ্রাম পর্যন্ত যেতে হবে, ডায়াগ্রাম আঁকতে হবে। যদি আপনি একদম ফুলটা ঠিক মতো করতে পারেন, অবশ্যই ডায়াগ্রাম আঁকবেন, কারণ ওটাতেই মার্কস। সো আপনি এত কষ্ট করে অঙ্ক করবেন, যদি এই ছোট কাজগুলো না করেন, আপনার কিন্তু ছোট ছোট ভাবে হচ্ছে কি হবে, মার্কস হারাই যাচ্ছে। এটা যাতে না হয়, এগুলো মনে রাখবেন যে এটা হচ্ছে যে একদম ছোট বাচ্চাদের পরীক্ষা। অর্থাৎ ছোট বাচ্চারা যেভাবে করে ওই যে সবকিছু স্টেপ বাই স্টেপ করে তারপরে হচ্ছে সাইডে লিখে এভাবে করতো না, এইভাবে করতে হবে। পার্শিয়াল মার্কিং হওয়ার চান্স আছে কি? পার্শিয়াল মার্কিং নিয়ে অ্যাকচুয়ালি আমরা কেউই জানি না, প্রথম কথা, কারণ আমরা তো আর কেউ খাতা দেখতে পারি না। আমার যেটা ধারণা সেটা হচ্ছে পার্শিয়াল মার্কিং কিছুটা থাকার কথা। কেন আমি এটা বলছি দাঁড়ান, কারণ আপনার এটা হচ্ছে কত মার্কসের পরীক্ষা, 200 মার্কসের পরীক্ষা। সাপোজ পার্শিয়াল মার্কিং দিল না, যদি না দেয় তাহলে কি হবে বলেন তো? যে একটু করে ভুল করছে আর যে পুরাটাই ভুল করছে, তার মার্কস, তাদের দুজনের টোটাল মার্কসে কোনো ডিফারেন্স হবে না, কারণ পার্শিয়াল তো দেয়নি। সো আমার মনে হয় এটা হওয়ার কথা না। আপনি যদি সাপোজ একটা স্ট্রাকচারের ম্যাথ সাপোজ করতেছেন, আপনার হচ্ছে একদম লাস্টের দিকে এসে একটু ভুল হয়ে গেল, বা আপনি এসএফডি বিএমডি আঁকেন নাই, আপনার ফুল অঙ্ক ঠিক আছে। সো ইন দ্যাট কেস আপনাকে সাপোজ 10-এর জায়গায় কত দিল, 7 বা 8 দিল, আপনাকে কিন্তু পার্শিয়াল মার্কিং করছে। আপনি যে এসএফডি বিএমডিটা আঁকেন না, এটার জন্য আপনাকে 0 দিছে এমন কিন্তু না। অথবা আপনি চিন্তা করেন আপনি একদম শুরুতে, স্ট্রাকচারের ম্যাথের একদম শুরুতে আপনি শুধু হচ্ছে ফিক্সড এন্ড মোমেন্ট গুলো বের করতে পারছেন, এটার জন্য আপনাকে হয়তো বা 1 দিল, এটাও কিন্তু একটা পার্শিয়াল মার্ক। সো আমার মনে হয় না যে একদমই 0 দিবে। এটার কারণ হচ্ছে পার্শিয়াল মার্কিং যদি না থাকে, তাহলে কিন্তু দুইজনের পরীক্ষার মাঝখানে একজন যে একটু করতে পারছে আর যে একদমই করতে পারেন, তাদের মধ্যে কোনো পার্থক্য থাকতেছে না। তবে এটা মনে করেন না যে সূত্র লিখে দিয়ে আসলে পার্শিয়াল মার্কিং দিবে, এরকম চিন্তা করেন না, কারণ এটা বড়দের পরীক্ষা, ছোট বাচ্চাদের পরীক্ষা তো না। আচ্ছা, আর কোনো কোয়েশ্চেন?
থিওরি লেখার ব্যাপারে আমি একটা আইডিয়া আপনাদেরকে একটু দেই। মশিউর রহমানের বইতে থিওরিগুলো বিশাল করে লেখা। আপনারা যেটা চেষ্টা করবেন, থিওরিতে এত মুখস্থ করার কোনো দরকার নাই। আপনি হচ্ছে আহ বিষয়গুলা আপনি দেখবেন যে এখানে আপনার অ্যাকচুয়ালি সংজ্ঞা মুখস্থ করার মতো তেমন কিছুই নাই। কারণ এটা তো অ্যাকচুয়ালি সায়েন্স, তাই না? মানে সায়েন্স বলতে কিরকম সায়েন্স? এটা তো ফিজিক্স না, বা এটা তো কেমিস্ট্রি না, এটা হচ্ছে আপনার সিভিল ইঞ্জিনিয়ারিং সায়েন্স। তো এখানে আপনাকে যদি জিজ্ঞাসা করে যে এসএআর কি, হ্যাঁ, এটার আনসার আপনি যেভাবে মোটামুটি বুঝাই দিতে পারেন সেটাই এনাফ। কিন্তু আপনি যেটা চেষ্টা করবেন সেটা হচ্ছে, যদি আপনার পক্ষে পসিবল হয় কোনো একটা সূত্র লেখার, আপনার পক্ষে পসিবল হয় কোনো একটা এক্সাম্পল দেওয়ার, তাহলে আপনি এগুলোর উপরে ফোকাস করবেন। সূত্রটা যাতে দেখাইতে পারেন, এক্সাম্পল যাতে দিতে পারেন, ঠিক আছে? সরি, আমার একটা কল আসতেছিল। আচ্ছা, আরেকটা যেন কি বলতে যাচ্ছিলাম, আচ্ছা, আরেকটা হচ্ছে সাপোজ আপনি থিওরি লিখতেছেন, আপনি থিওরিতে বিভিন্ন পয়েন্ট দিচ্ছেন, আপনারা চেষ্টা করবেন পয়েন্টগুলোকে সুন্দর করে হাইলাইট করে দেওয়া, যাতে টিচার বুঝতে পারে যে আপনার প্রেজেন্টেশন খুবই ভালো। এবং থিওরি আপনি দেখবেন যে থিওরিতে মানে মার্কস তোলাটা আপনার কাছে মনে হতে পারে যে ম্যাথের থেকে থিওরিতে মার্কস তোলাটা একটু কঠিন, কারণ আপনাকে থিওরিতে এত কিছু লিখতে হচ্ছে, ম্যাথ করে দিয়ে তো শেষ। কিন্তু আপনি মাথায় রাখবেন, আপনার যদি ম্যাথটার ব্যাপারে 100% শিওর না হন, সাপোজ একটা ম্যাথ আপনি করবেন কিন্তু আপনি শিওর না যেটা হবে কি হবে না, তাহলে কিন্তু আপনি থিওরিকে চুজ করবেন। এবং থিওরিতে কিন্তু আপনি জাস্ট একটু সুন্দর করে প্রেজেন্ট করার মাধ্যমে অনেকটুকু মার্কস নিয়ে আসতে পারবেন, যেটা আপনি ম্যাথটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু পাচ্ছেন না। সো এইভাবে করে আপনাকে ফার্স্টে বাজেট করতে হবে যে আপনি কোনটা কোনটা আনসার করবেন, তারপর আপনি আনসারের দিকে যাবেন। ঠিক আছে? আর কোনো কোয়েশ্চেন বা আর কোনো টপিক কি বিজয়ের মাথায় আসতেছে কিনা? শুধু দুইটা স্ট্রাকচার যদি আনসার করি তাহলে এটা মানে ওটার জন্য কতটুকু সময় রাখা উচিত, স্ট্রাকচার আর শুধু দুইটা স্ট্রাকচার যদি আনসার করেন, মানে আমি বুঝি নাই। আনসার বলতে মানে আপু মানে আপু যদি ওই দুইটার জন্য কতটুকু সময় রাখা উচিত, স্ট্রাকচার আর আরসিসি? স্ট্রাকচার আর আরসিসি তে কত সময় রাখা উচিত? আচ্ছা, আমি একটু আমার নিজের এক্সপিরিয়েন্স বলি। সেটা হচ্ছে, আমি প্রথমে এনভায়রনমেন্ট, ট্রান্সপোর্টেশন, জিওটেক, তারপর হচ্ছে সয়েল, এই চারটার আনসার করে ফেলার চেষ্টা করছি ম্যাথ ম্যাথ অংশের 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে? আহ এরপর এরপরের 1 ঘন্টাতে আমি চেষ্টা করছি হচ্ছে আরসিসি শেষ করার। আরসিসি দুইটা ম্যাথ করতে আপনার মোটামুটি মানে দুইটা ম্যাথ বলতে ম্যাথ প্লাস থিওরি সহ একটু করে মোটামুটি লিখে ফেলতে আপনার 1 ঘন্টার কাছাকাছি টাইম লাগে। এরপরের 1 ঘন্টায় আমি চেষ্টা করছি হচ্ছে স্ট্রাকচারটা শেষ করার, যদিও স্ট্রাকচার শেষ করতে আপনার অ্যাবাভ 1 আওয়ারের মতো লাগে। সো এরপরে আপনার থিওরিটা লিখতে একটু তাড়াহুড়া হয়ে যাবে হয়তো, কিন্তু এই তাড়াহুড়াটা হবে আর কি। সো আমার মনে হয় আপনার আরসিসি আর স্ট্রাকচার করতে মোটামুটি 2 ঘন্টার মতো সময় লাগে। স্ট্রাকচারে মেইন সময়টা লাগে কোথায় জানেন? যদি কোনো একটা কারণে আপনার একটা কনফিউশন হয়ে যায় বা একটু কাটাকাটি হয়ে যায়, তখনই সময়টা চলে যায়। 991 EX ক্যালকুলাস, সেই জন্য এটা চেষ্টা করবেন যাতে আপনি শিওর হয়ে ওই ম্যাথটা শুরু করেন, এবং প্রসেস বা স্টেপস গুলো যাতে আপনি মোটামুটি জানেন বা একটু নোট ডাউন রাখতে পারেন, অথবা আপনার একদম মাথায় থাকে যে কোন স্টেপের পর কোন স্টেপ করতে হবে। আপু সিরিয়ালি ওই যে 4টা আইটেমের বললেন আপনি ম্যাথ গুলো করে যাইতেন আগে, তো হচ্ছে এরপর কি থিওরির জন্য টেস্টটা ফাঁকা রেখে দিতেন? কারণ একটা সেটে তো ম্যাথের সাথে থিওরিও থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থিওরিটা ফাঁকা রেখে দিছিলাম দিছিলাম আর কি। আমি থিওরিটা ফাঁকা রেখে ম্যাথটা করে আমি হচ্ছে ওই, ধরেন আপনি কোয়েশ্চেন নাম্বার 4 এর আনসার করতেছেন, 4 এ এবিসি আছে, এ তে ম্যাথ, বি তেও ম্যাথ, সি তে হচ্ছে থিওরি, তো আমি এ করলাম, বি করলাম, সি এর জন্য ফাঁকা রাখলাম। আপনার ইচ্ছা, আপনি চাইলে থিওরিও একই সাথে লিখে ফেলতে পারেন, বাট আমার বাজেট না, ছিল। ম্যাথ গুলা করে ফেলে সুবিধা, কারণ এত ফর্মুলা মাথায় রাখা আসলে টাফ হয়ে যায় শেষ পর্যন্ত। হ্যাঁ, এটা আপনার টোটালি বিষয়টা আপনি কিভাবে বাজেট করছেন এটার উপরে। আমার মাথায় যেটা ছিল সেটা হচ্ছে, আমি যদি ম্যাথগুলো আগে করে ফেলতে পারি তাহলে আমার একটা বার্ডেন কমে যাবে। থিওরি আমি আমার মতো করে সুন্দর করে প্রেজেন্ট করবো, বা কিভাবে করব না করব এটা আমি মোটামুটি হ্যান্ডেল করতে পারবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যদি আমি ম্যাথ মিলাতে না পারি আমার মাথায় একটা টেনশন কাজ করবে, এই জন্য আমি আগে ম্যাথ করে ফেলছি। আচ্ছা, ভাই আমি আপনার কোয়েশ্চেনটা একটু নেই। আহ, তো এটা আসলে যার যার স্ট্র্যাটেজি, মানে আপু যেটা করছে আমি একদমই ডিফারেন্ট। আমি পুরোপুরি হচ্ছে স্ট্রাকচার দিয়ে শুরু করছি, কারণ আমার স্ট্রাকচার বেসিক ছিল ভালো। তো আপনি যদি স্ট্রাকচার নিয়ে কনফিডেন্ট না থাকেন, সেক্ষেত্রে স্ট্রাকচার পড়ে করা ভালো।
অন দ্য আদার হ্যান্ড আপনার যদি স্ট্রাকচারের নলেজ ভালো থাকে, আপনি যদি মানে মোটামুটি আপনার একটা কনফিডেন্স থাকে যে আপনি একটা ম্যাথ শুরু করলে শেষ করতে পারবেন, ভুল হওয়ার চান্সেস সবসময় থাকে বাট খুবই কম। ওরকম যদি কনফিডেন্স থাকে সেক্ষেত্রে স্ট্রাকচার দিয়ে শুরু করাটাই বেস্ট। এবং আপনার যদি টাইমলি শেষ করতে পারেন, অনেক সময় দেখা যায় যে অনেকে স্ট্রাকচার শুরু করে 2 ঘন্টা চলে যায়, পরীক্ষা দিতে পারে না পরে আর। এরকম আছে, অনেকেই আছে যে পরীক্ষা শুরু করে মানে ম্যাথ মিলতেছে না, কিছুই মিলতেছে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। তো এই দিকেও নজর রাখতে হবে আর কি। তো আপনি আসলে চিন্তা করবেন যে আপনার জন্য কোন স্ট্র্যাটেজিটা বেস্ট হবে। তো ওই ওয়াইজ আর কি এক্সামের আগেই একটা অ্যাকশন প্ল্যান রেডি করেন যে আমি এভাবে এক্সামটা কন্ডাক্ট করবো। আপনারা দরকার হলে একটা পরীক্ষা দেন নিজেরা, মানে পরীক্ষার আগেই মক পরীক্ষা দেন। আমাদের কোর্সে তো পরীক্ষা আছে, পরীক্ষাটা দেন, পরীক্ষা নাম্বার জন্য না, পরীক্ষাতে দেখেন কি সমস্যা কি। তোমাকে শোনা যাচ্ছে না বিজয়, তোমাকে শোনা যাচ্ছে না। না বলছিলাম এক্সামের বিষয়ে, আমাদের কোর্সে তো একটা ফুল এক্সাম আছে। হুম 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 যদি এক্সামের মার্কস বা কোনো কিছু ম্যাটার করবে না, আপনারা জাস্ট পরীক্ষাতে দেখেন যে আসলে নিজেদের স্ট্র্যাটেজিটাতে মানে কি চেঞ্জ করতে হবে বা কিভাবে কোন জায়গায় আপনি ভুল করছেন। তো এই জায়গাগুলোর জন্য আর কি আপনারা একটা এক্সাম দেন। তো যাই হোক, আমি আসলে একটু লিভ নিচ্ছি আপু, আপনারা কন্ডাক্ট করেন। আর কার কোনো কোয়েশ্চেন থাকলে আপুর কাছ থেকে জেনে নেন, ঠিক আছে? আপু তো সবাইকে আমি আল্লাহ না হাফেজ। ভাইয়া, শুনলাম যাওয়ার আগে একটু থ্যাঙ্কস দিয়ে দিতে চাই যে শেষ মুহূর্তে আসলে এরকম একটা জায়গায় ছিলেন, বলতেছেন, এটা আসলে ইটস হেল্পফুল। শেষ মুহূর্তে ঘোষণার জন্য আপনারা যেটা করলেন, উই আর It's our থ্যাঙ্কফুল। pleasure. You are most welcome. হ্যালো। হ্যাঁ জি হ্যাঁ, বল। আচ্ছা আপু, যে আমরা যারা মনে করেন সিভিলের পরীক্ষাগুলো দেই বুয়েট ভিত্তিক বা অন্যান্য পরীক্ষা, তো সেইখান